অফিসে যাইতে হবে না? তাহলে যে কেউ একজন এসে চিঠিটা মেইল বক্স থেকে নিয়ে যাবে কোথায়? এই পোস্ট অফিসে? মেইল বক্স টু পোস্ট অফিস। এবার পোস্ট অফিস থেকে এবার চিঠিটা কি করা উচিত? এটা তো হচ্ছে সেন্ডারের, মানে আপনি যে চিঠি লিখছেন চিঠিটা মেইল বক্সে গেছে, মেইল বক্স থেকে পোস্ট অফিসে গেছে। এবার কি আপনার বন্ধুর কাছে চিঠিটা পাঠিয়ে দিতে হবে না? তাহলে আপনার বন্ধু মনে করেন, আপনি মনে করেন আছেন হচ্ছে ঢাকায়, আর আপনার বন্ধু আছে ধরেন কোথায় থাকে, ধরেন চিটাগাঙে আছে। তাহলে চিটাগাঙের পোস্ট অফিসে কি চিঠিটা পাঠাইতে হবে? তাহলে এরপরে কাজ কি হবে? পোস্ট অফিস থেকে আমি চিটাগাঙের গ্রামে যে কোনো একটা গাড়ি বা যে কোনো একটা ট্রাক, বা ধরেন ওই চিঠি মতো আদান প্রদান করে যে ট্রাক, ওগুলোর মধ্যে কি চিঠিটা উঠাই দিতে পারি না? তাহলে কি আমরা লিখতে পারি সেন্ডার পোস্ট অফিস টু রিসিভার এর পোস্ট অফিসে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি? করা যেতে পারে না এটা? তাহলে এটা আমার মনে করেন একটা হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে চিঠিটা হচ্ছে রিসিভারের কাছে পৌঁছায় গেছে। এবার রিসিভারের কাছে যাওয়ার পর কি রিসিভার আবার কি সেম কাজটা করবে না? তাহলে রিসিভার প্রথমে কি করতেছে, রিসিভারের যে পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসে গিয়ে চিঠিটা রিসিভ হবে। হওয়ার পর হচ্ছে চিটাগাং এর ধরেন একটা ঠিকানায় তো আর সব চিঠি আসে না, বিভিন্ন বিভিন্ন ঠিকানায় আসে। মনে করেন কোনো চিঠি যাচ্ছে হচ্ছে ধরেন ভালো শহরে, কোনো চিঠি যাচ্ছে আগ্রাবাদে, কোনো চিঠি যাচ্ছে হচ্ছে ধরেন দেওয়ানহাট, এক একটা এক এক জায়গায়। তাহলে আপনার বন্ধু মনে করেন থাকে দেওয়ানহাটে, তাহলে কি দেওয়ানহাটের যে মেইল বক্স, সেই মেইল বক্সে কি চিঠিটাকে পৌঁছাতে হবে? তাহলে এইখান থেকে যাবে রিসিভারের মেইল বক্সে। এবার রিসিভারের মেইল বক্স থেকে রিসিভার হচ্ছে চিঠিটা নিবে এবং চিঠিটা কি করবে, রিড করবে। আমরা কি এই প্রসেসটা বুঝি? পারভেজ বলেন। ম্যাম, ম্যাম আপনার স্ক্রিনে অনেক ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যালো। কারণ হচ্ছে আমি সারফেসিং দিয়ে পুরো খাতাটা কাভার করার, হ্যাঁ, কারণ হচ্ছে আমি সারফেসিং দিয়ে পুরো খাতাটা কাভার করার মতো করে ফোনটা একটু উঁচা করে রাখছি। এই যে এটা হচ্ছে আমার নিচ থেকে খাতাটা উপরে রাখা। আপনি হচ্ছে স্ক্রিনটা ল্যাপটপ থেকে জয়েন করলে তো অলরেডি স্ক্রিন বড় দেখা নেই এই কথা। না ম্যাম, ছোট দেখা যাচ্ছে ম্যাম। মোবাইল ফোনটা রোটেট করলে মেবি বড় দেখা যাবে। সিলেক্ট করলে তো আবার পুরো লেখা আসবে না। এখন ম্যাম আপনি তাহলে মানে আপনি লিখে ম্যাম আমাদের একটু ছবিটা দিয়ে দিয়েন। হ্যাঁ, ছবি তো আমি দিয়ে দেবো, ক্লাস শেষ করে ছবিগুলো দিয়ে দেবো। এখন জাস্ট বুঝেন। ম্যাম আগে যেমন ছিল এভাবে ম্যাম এইখান ফোনে থেকে ভালো মতো দেখা যাচ্ছিল আর কি। আচ্ছা, আপনার জাস্ট একটু রোটেট ফোনটা একটু করা লাগে না, জুম জাস্ট আউট জুম পোর্ট্রেট ইন করা ভিউতে ঠিক যায়? আছে। হ্যাঁ, okay. আচ্ছা, আপনারা একটু অ্যাডজাস্ট করে দেন। ঠিক আছে, তাহলে কি আমরা এই লেয়ার কাজটা বুঝছি? যে সেকশন, জি মিস। রনি, রনি বুঝছো? আচ্ছা, রনি মনে হয় জয়েন দিয়ে নাই হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু মাঝে মাঝে ডাকাডাকি করবো, ক্লাসে একটু অ্যালার্ট থাকতে হবে। তাহলে দেখেন এখানে আমার যে কাজটা হচ্ছে, মানে আমি যে চিঠিটা লিখতে চাচ্ছি তাহলে কাজটা কি একটা সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে দিয়ে গেছে সেন্ডারের সাইডে, এবং রিসিভারের সাইডেও কি একটা সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে দিয়ে গেছে না? তাহলে এই যে কাজটা এটাকে বলা হচ্ছে লেয়ার্ড টাস্ক। বোঝা গেছে? ম্যাম তাহলে ঠিক আছে। একটু দাঁড়াবে, না হয় মার্কার নিয়ে আসি। ওকে, তাহলে এইভাবে মনে করেন আমরা তো আর এখন চিঠি লিখি না, আমরা লিখি হচ্ছে মেইল।
তো আমরা এই যে একটা মেইল লিখতেছি, তো মেইলটা হচ্ছে আমাদের সেন্ডারের ফোন থেকে বের হয়ে রিসিভারের ফোন বা সেন্ডারের ল্যাপটপ থেকে বের হয়ে রিসিভারের ল্যাপটপ পর্যন্ত যে পৌঁছায়, এই পৌঁছানো এরকম একটা কিছু সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এই যে সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়, এইটা হচ্ছে আইএসও থেকে একটা ওএসআই মডেল তারা প্রস্তাবন করছিল, যে মডেলের কয়েকটা লেয়ার থাকে, ওই লেয়ারের মধ্যে দিয়ে আমাদের মেসেজ গুলো পাস হয়। এখন আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ওএসআই মডেল। এটা একটু সবাইকে ভালো মতো দেখা লাগবে। আমি একটা একটা করে ব্রিফ করতে। পারভেজ, এবার কি লেখা বোঝা যায়? ওকে। তাহলে ওএসআই মডেলে আমাদের হচ্ছে 7টা লেয়ার আছে। সবার উপরের লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এরপরে লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন। এরপরে লেয়ার হচ্ছে সেশন। তারপর ট্রান্সপোর্ট। এরপর নেটওয়ার্ক। ডেটা লিঙ্ক। আমিন, বলো লাস্টের লেয়ারটা কি? লাস্টের লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ম্যাম ওই দিন আমি ক্লাসে জয়েনই করি নাই। তো আমাদের ওএসআই হচ্ছে 7টা লেয়ার: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল। লেয়ার গুলো আমাদের মুখস্থ করতে হবে, সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, হ্যাঁ, ভুল করা যাবে না। অ্যাপ্লিকেশনের পর যদি আপনি লেখেন ট্রান্সপোর্ট, হবে না, আপনাকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। ওকে। এখন হচ্ছে আমরা মনে করেন এবার চিঠি লিখবো না, আমরা হচ্ছে একটা মেইল লিখবো। তাহলে আমরা যে মেইলটা লিখতেছি, এই মেইলটাও এরকম 7টা লেয়ারের মাঝখান দিয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা লেয়ারে কিছু নির্দিষ্ট কাজ আছে, আমাদের সেই কাজগুলো জানতে হবে। তো মনে করেন আমি মেইলে লিখতে চাই যে, কি লিখতে চাই? ওকে, আমার লিখতে চাই হচ্ছে ভোট ইজ কামিং। তাহলে আমি আমার বন্ধুকে জানাইতে চাচ্ছি যে ভোট আসতেছে, তো যেখানে লস কম, ক্ষতি কম, সেই জায়গায় ভোট দিয়েন। তো এখন তাহলে আমার এই মেইলটা হচ্ছে এই লেয়ার গুলোর মধ্যে দিয়ে যাবে। তাহলে প্রথমে ভোট ইজ কামিং, এই মেইলটা কোন লেয়ারে আসবে? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেয়ারে। এখন প্রথম অ্যাপ্লিকেশন লেয়ারে তাহলে নির্দিষ্ট কিছু কাজ আছে। তো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে আমি কি পাঠাইতে চাই। আমি কি মেইল পাঠাইতে চাই, নাকি আমি ফাইল পাঠাইতে চাই, নাকি আমি ধরেন কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা পাঠাইতে চাই, ওয়েবসাইট ব্রাউজ করতে চাই। তাহলে যে টাইপের কাজ করতে চাই, ওই টাইপের কাজের জন্য কি আমার ইন্টারনেটের সাথে কি তাকে লিংক করতে হবে না? কারণ আপনি মেইল লিখছেন, আপনার পিসিতে লিখছেন। এখন পিসিতে লেখার পর এই মেইলে যখনই আপনি একটা কি এন্টার বাটনে চাপ দেন অথবা সেন্ড বাটনে চাপ দেন, মেইলটা কি বের হয়ে রিসিভারের পিসিতে যায় না? তাহলে মেইল পাঠানোর জন্য যেভাবে কাজ করবে, ফাইল কি সেম ভাবে কাজ করবে? না ম্যাম। কাজ করবে না। আবার ধরেন কোনো একটা ব্রাউজ করতে যাচ্ছেন ওয়েবসাইট, সেটার জন্য কি সেম ভাবে কাজ করবে না? তাহলে আমার যে টাইপের রিসোর্স দরকার, ইন্টারনেটের সাথে ওই রিসোর্স দিয়ে তাকে লিংক করে দিবে। এই কাজটা করবে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে কানেক্ট টু নেটওয়ার্ক বেসড অন ডিজায়ার্ড ওয়ার্ড বলতে পারি, বা ডিজায়ার্ড টাইপ।
ধরেন আপনি যদি ফাইল পাঠাতে চান তাহলে ফাইল পাঠানোর জন্য আপনাকে ধরেন এফটিপি একটা প্রোটোকল ইউজ করতে হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল। যদি আপনি মেইল পাঠাইতে চান তখন আপনাকে ধরেন এসএমটিপি প্রোটোকল ইউজ করতে হচ্ছে। আবার ধরেন আপনি হচ্ছে যে কোনো একটা ব্রাউজ করতে চান তাহলে আপনাকে এইচটিটিপি প্রোটোকল ইউজ করতে হচ্ছে। তাহলে দেখেন আপনি যে টাইপের ইনফরমেশন পাঠাবেন ওই টাইপের কি আলাদা আলাদা প্রোটোকল আছে না? তো আমার যখন যে টাইপের প্রোটোকল দরকার ওই প্রোটোকল অনুযায়ী আমি তাকে রেডি করব ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার জন্য। এই কাজটা করবে কে? অ্যাপ্লিকেশন লেয়ার। application layer। বুঝছো? বুঝছো সাজ্জাদ? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে রিসোর্সের সাথে তাকে লিংক করে দিছি। এইবার আচ্ছা, এখন দেখেন তো সচরাচর আমরা যে মেসেজটা পাঠাই রিসিভারের কাছে কি ওই মেসেজটাই যায় না? মেসেজ কি চেঞ্জ হয়? না ম্যাম। সচরাচর চেঞ্জ হয় যদি না মাঝখান থেকে কেউ হ্যাক না করে থাকে। তার মানে এখন দেখেন মাঝে তো অবশ্যই মেসেজটা যদি কেউ যদি সিকিউরড রেখে দেয় তাহলেই তো মেসেজটা চেঞ্জটা হওয়ার সম্ভাবনা থাকে যায়, তাই না? এখন তাহলে মনে করেন আমার এই যে ভোট ইজ কামিং, সামহাও কেউ মেসেজটা চেঞ্জ করে দিছে ভোট ইজ নট কামিং, তাহলে কি কেউ ভোট দিতে যাবে? যাবে না কিন্তু। না তাহলে ম্যাম। আমাদের কাজ হবে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার করবে কি মেসেজটাকে সিকিউরড রেখে দিবে। তাহলে মেসেজটাকে সিকিউর রাখার জন্য প্রেজেন্টেশন লেয়ার এন্ড সাইডে মেসেজটাকে এনক্রিপ্ট করে দিবে। তো মনে করে সে হচ্ছে সামহাও এনক্রিপ্ট করে দিছে যে ভোট ইজ কামিং লেখাটা বোঝা যাচ্ছে না, ধরেন সে দুইটা করে লেটার ডান পাশে সরিয়ে দিচ্ছে। তাহলে ইউভি ডাব্লিউ এক্স, ভি এর জায়গায় আমার যাচ্ছে হচ্ছে এক্স, এম এন ও পি কিউ, টি এর জায়গায় যাচ্ছে ইউ ভি, ই এর জায়গায় যাচ্ছে এ বি সি ডি ই এফ। ধরেন ভোটের জায়গায় যদি কেউ পাঠায় এক্স ভি এক্স ভি এফ, তাহলে কি লেখাটা বোঝা যাবে? না ম্যাম। বোঝা যাচ্ছে না কিন্তু। তাহলে সেন্ডার আর রিসিভার আগে থেকে একটা চুক্তি করে আমি এভাবে মেসেজটাকে এনক্রিপ্ট করে দেবো, তুমি সেম ভাবেই ডিক্রিপ্ট করবা। তাহলে সেন্ডারের সাইডে এনক্রিপশন করুক আর রিসিভারের সাইডে করবে হচ্ছে ডিক্রিপশন। বুঝছো? জি ম্যাম। Okay, তাহলে মেসেজটাকে হচ্ছে সিকিউর বানাই দিল, দেওয়ার পর এখন মেসেজটাকে সে পাঠাই দিচ্ছে। এইবার মনে করেন সেশন লেয়ারের কাজ জানার আগে মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন, সেই ভিডিওটার লেন্থ হচ্ছে এত বড়। এখন সামহাও এতদূর পর্যন্ত ভিডিও পেয়ে গেছে, এবার বাফারিং শুরু হয়েছে, লোডিং লোডিং লোড হচ্ছে। এখন লোড হওয়া যখন শেষ হয় তখন কি ভিডিও আবার গোড়া থেকে শুরু হয় নাকি যেখানে থামছে ওখান থেকে শুরু হয়? যেখানে থামছিল ওখান থেকে। যেখানে থামছে ওইখান থেকে শুরু হয়। জি, যেখানে থামছে ওইখান থেকে শুরু হয়। তাহলে কিভাবে বোঝা যায় কতদূর পর্যন্ত আমার ভিডিওটা প্লে হয়েছিল? তাহলে এইটাকে একটা ট্র্যাক রাখতে হবে না? এই ট্র্যাকটা রাখে হচ্ছে সেশন লেয়ার। তাহলে সেশন লেয়ার করবে কি দেখেন, আপনি যখন একটা ভিডিও প্লে করতেছেন ভিডিওটা তো আপনার পিসিতে নাই, ভিডিও আছে সার্ভারে। তাহলে সার্ভার কি করবে, একটা করে প্যাকেট পাঠাচ্ছে। প্যাকেট পাঠানো শুরু করার পর সে একটা টাইমার চালু করে দিবে যে আমি কিন্তু প্যাকেট পাঠাচ্ছি। তার মানে প্যাকেট রিসিভ হচ্ছে 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 হচ্ছে, যখন গিয়ে রিসিভ হচ্ছে না তখন কি তার কাছে একটা সিগন্যাল আসবে না আমি কিন্তু আর পাচ্ছি না? তারপর সে কি করবে, যতটুকু পর্যন্ত পায়নি তারপর থেকে আবার প্যাকেটটা পাঠানো শুরু। তার মানে সে একটা কানেকশন বানাইছে প্রথমে, কানেকশনটা বানানোর পর প্যাকেট গুলা পাঠিয়ে দিচ্ছে এবং কতদূর প্যাকেট পাঠানো হয়েছে কি হয় নাই সেটা ট্র্যাক রাখতেছে। এই কাজটা করবে হচ্ছে সেশন লেয়ার। তাহলে সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশন, আগে কি একটা সেশন শুরু করতে হবে না? প্যাকেট পাঠানো শুরু করতে হবে, সেশন ক্রিয়েট করবে, সেশনটাকে ম্যানেজ করবে এবং যখন সব কাজটুকু হয়ে গেছে, পুরো প্যাকেট সবগুলো রিসিভ হয়ে গেছে, তখন সেশনটাকে টার্মিনেট করে দিবে। বুঝছো? তার মানে আমি ইন্টারনেটের সাথে যে ধরনের রিসোর্স দরকার ওই ধরনের রিসোর্স দিয়ে আমি রেডি করে রাখছি, মেসেজটাকে সিকিউর করছি, এবার মেসেজটাকে পাঠানো শুরু করছি। এটা হচ্ছে সেশন লেয়ার হ্যান্ডেল করলো। এতদূর পর্যন্ত কি সবাই বুঝছি? পারেন ফাতেমা, ফাতেমা জেরিন, বুঝছেন? জি মিস। আচ্ছা, এবার আসেন আমরা ট্রান্সফরমারের কাজ করার আগে আমরা আরেকটা ছবি আঁকি।
মনে করি এটা আমার সেন্ডারের ল্যাপটপ। এখন সেন্ডারের ল্যাপটপে আমাদের মাল্টিপল ট্যাব ওপেন করা থাকতে পারে। আমরা তো মাল্টিটাস্কার, এট এ টাইম একটা কাজ করি না, আমরা একসাথে অনেকগুলো কাজ করি। যেমন আপনারা হয়তোবা জয়েন দিয়ে আহ, আপনাদের মেসেজ আসলে মেসেজ আপনারা দেখতেছেন, বা মেইল আসলে মেইল চেক করতেছেন। আমরা এট এ টাইম অনেক কাজ করি। তো মনে করেন আপনি এখানে মেইল পাঠাতে চান, তাহলে হচ্ছে মেইলের জন্য একটা ট্যাব ওপেন করা আছে, এটা হচ্ছে ইমেইলের ট্যাব। এরপর ধরেন আপনি সাথে আবার ইউটিউবে গানও শুনতেছেন, আর সাথে ধরেন ফেসবুক ছাড়া তো আমাদের চলবেই না, সাথে হচ্ছে ফেসবুকের একটা ট্যাবও আমরা ওপেন করে রাখছি। এইভাবে রিসিভারের সাইডেও রিসিভারের আমার এই হচ্ছে রিসিভারের ল্যাপটপে এরকম অনেকগুলা ট্যাব ওপেন করা। একটা ইমেইলের ট্যাব ওপেন করা, সে আবার একটু সিরিয়াস বাচ্চা আছে, সে আবার একটা বিএলসির ট্যাব ওপেন করে রাখছে। আর কি ওপেন করে রাখবে, মনে করেন সেও ইউটিউব ওপেন করে রাখছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আপনি যে মেইলটা লিখছেন, তাহলে মেইলটা কি এই ট্যাব থেকে বের হইছে না? এখন কথা হচ্ছে যে ট্যাবের কথা বলতেছি, এই ট্যাবটা আবার কি? আমরা যখন লাস্ট সেমিস্টারে হয়তো খুব সম্ভবত আপনারা ওয়েবের কোর্স করে আসছিলেন, করছিলেন? জি ম্যাম। আচ্ছা, এখন ওয়েবের কোর্সে দেখেন আপনারা যখন কোনো একটা কিছু বাইরের, ধরেন আপনাদের নিজেদের পিসিতে নাই, কোনো একটা কিছু লোড করতেছিলেন, আপনারা এরকম লোকাল হোস্টে লোড করছিলেন না? জি ম্যাম। লোকাল হোস্ট 2800 এরকম কিছু লিখছিলেন। অনেকে আবার 28 এর জায়গায় লিখতেছে 3800। তার মানে দেখেন এই যে আপনি অ্যাড্রেসটা লিখছেন না, এই অ্যাড্রেসটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস। যেমন আমাদের চিরাঙে যে পোর্ট আমরা বলি, ধরেন সমুদ্রের জাহাজ তো সব জায়গায় এসে ভিড়ে না, একটা নির্দিষ্ট জায়গায় এসে ভিড়ে। যে জায়গায় জাহাজটা ভিড়ে ওই জায়গাটাকে কিন্তু আমরা বলি কি, পোর্ট বলি। তো আমরা যে কোনো একটা কিছু যখন ব্রাউজ করব, সেই ব্রাউজ গুলো এই যে এই ঠিকানাগুলোতে এসে এসে লোড হয়। মনে করেন ইমেইলের জন্য পোর্ট হচ্ছে আমরা মনে করি 1000, ইউটিউবের পোর্ট হচ্ছে ধরেন 2500, ফেসবুকের পোর্ট ধরেন 3000। তাহলে আমি যখন ইমেইলকে লোড করব, তখন ইমেইল এসে 1000 নাম্বার পোর্টে লোড হবে, ইউটিউব এসে 2500 নাম্বার পোর্টে লোড হবে। এগুলো পোর্ট নাম্বার হচ্ছে ফিক্স থাকে, ইমেইল ইউটিউব এগুলো পোর্ট নাম্বার ফিক্স থাকে। আমি কি পোর্ট অ্যাড্রেসটা আপনাদেরকে বুঝাইতে পারছি? জি ম্যাম। ঠিক আছে, সেম ভাবে কি রিসিভারেও কি পোর্ট অ্যাড্রেস থাকবে না? মনে করি রিসিভারের পোর্ট অ্যাড্রেস ইমেইলের জন্য মনে করি হচ্ছে 2000, ডিএলসি এর জন্য হচ্ছে 4500, আর ইউটিউবের জন্য হচ্ছে 5000। তাহলে এখন আমরা তো চাই হচ্ছে মেইল করতে। তাহলে আমরা যখন মেইল করতে চাচ্ছি, তার মানে সেন্ডারের ইমেইলের পোর্ট থেকে আমার মেসেজটা বের হয়ে রিসিভারের ইমেইলের পোর্টে মেসেজটা যাইতে হবে না? তার মানে কাজটা কি এইখান থেকে বের হয়ে এই জায়গা পর্যন্ত আসতে হবে? এই কাজটা হ্যান্ডেল করবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভারি। বুঝছো? শোনা পাই, জিহাদ, বুঝছেন? ওকে, পোর্ট টু পোর্টের আরেকটা নাম হচ্ছে প্রসেস টু প্রসেস। ঠিক আছে, এছাড়া ট্রান্সপোর্ট লেয়ারের আরেকটা কাজ আছে, আরো বেশ কিছু কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে সে এক দফায় ইরর চেক করবে, ইরর হ্যান্ডেলিং করবে, যে মেসেজ গুলা ভুল হচ্ছে কিনা। যদিও আমি এখানে মেসেজটাকে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে রাখছি, এরপরও সে হচ্ছে চেক করে যে মেসেজে কোনো ভুল হচ্ছে কিনা, ইরর হ্যান্ডেলিং করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শেষ। আরো কিছু কাজ আছে, ওগুলো যখন আমরা প্রত্যেকটা লেয়ারের কাজ করবো তখন আমরা ডিটেইলে করবো। ও আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটা বলতে ভুলে গেছি, সে হচ্ছে মেসেজটাকে সেগমেন্টে রূপান্তর করে। তো সেগমেন্টে সে কিভাবে রূপান্তর করে, দেখেন আমরা মেসেজটা লিখতে যাচ্ছিলাম, আমরা মেইল লিখতে যাচ্ছিলাম ভোট ইজ কামিং,
এখন কথা হচ্ছে ভোট ইজ কামিং পুরা মেইলটা তো আর একবারে যায় না। মেইলটাকে কি ছোট ছোট পার্টে ভাগ করে না? তো সে মনে করেন এরকম পার্টে ভাগ করছে যে প্রথম সেগমেন্টে রাখছে ভিওটি, আচ্ছা ভিওটিই ধরে, পরের সেগমেন্টে সে রাখছে হচ্ছে আইএস স্পেস সিও, আর থার্ড সেগমেন্টে রাখছে হচ্ছে এমআইএনজি। তাহলে সে এরকম করে প্রথমে প্রথম সেগমেন্ট পাঠিয়ে দিবে, এরপর সেকেন্ড সেগমেন্ট পাঠিয়ে দিবে, এরপর থার্ড সেগমেন্ট পাঠিয়ে দিবে। বুঝছেন? তাহলে আমাদের মেসেজটাকে সেগমেন্টে রূপান্তর করা হয় কোন লেয়ারে এসে? বলো বলো পয়েন্ট। এই রেসপন্স করতে হবে, ট্রান্সপোর্ট। হ্যাঁ, না হলে কিন্তু ধন্যবাদ সাজ্জাদ, একটু রেসপন্স করো, না হলে কিন্তু বোঝা যায় না যে শুনতেছো কিনা তোমরা। ঠিক আছে, এর কাজ শেষ। তাহলে এখন আমরা আবার আমাদের এই ছবিটাতে ফেরত আসি। তো আমরা অলরেডি টোপোলজি পড়ছি। তাহলে এখন আমরা মনে করি এইখানে সেন্ডারের সাইডে হচ্ছে বাস টোপোলজিতে আমার পিসি গুলো আসে, আর রিসিভারে আছে মনে করি স্টার টোপোলজিতে। তাহলে আমার এইটা একটা নেটওয়ার্ক এবং এইটা আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এখন এই দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে হবে, তাহলে কি মাঝে রাউটার লাগবে না? মনে করেন আপনার ফোনে ইন্টারনেট কানেকশন নাই অথবা আপনার ওয়াইফাই নাই, তাহলে কি আপনি আজকে ক্লাসটাতে জয়েন করতে পারতেন? না ম্যাম। পারতেন না। তাহলে আপনাদের অবশ্যই কি রাউটার লাগতেছে? ওকে, তাহলে আমার রাউটার লাগবে এবং এই দুইটা রাউটারের মধ্যে কি একটা কানেকশন লাগতেছে। এই যে একটা এখন মাঝে আমার ট্রান্সমিশন মিডিয়া, এই মিডিয়ার মধ্যে দিয়ে মেসেজ পাস হবে। এখন তো আমরা মনে করি যে রাউটার এখানে আরো কিছু আছে। ওকে, এখন আহ কোন রাস্তা দিয়ে গেলে আমার মেসেজটা সুন্দর মতো পাস হবে, সব থেকে শর্ট ডিস্টেন্সে পাস হবে? আমরা যখন অ্যালগোরিদম পড়ছিলাম, ডায়াস্ট্রা অ্যালগোরিদম আমরা পড়ছিলাম, আমরা চাই হচ্ছে মিনিমাম পাথটা বের করতে। তো আমাদের মনে করি আমাদের মিনিমাম পাথটা কি? এই সেন্টার থেকে বের হয়ে গিয়ে প্রথমে এই যে আমার মাঝের ব্যাকবোনে মেসেজটা আসবে। আমার আসলে এই ব্যাকবোনের সাথে এই রাউটারের কানেকশন থাকতেছে এবং এখানকার সুইচের সাথে রাউটারের কানেকশন থাকতেছে। তাহলে মেসেজটা হচ্ছে ব্যাকবোনে আসলো, ব্যাকবোন থেকে গেল রাউটারে, রাউটার থেকে যদি এই ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে এসে এই রাউটারে আসে এবং এখান থেকে এই সুইচ, এখান থেকে এই পিসি, তাহলে কি রাস্তাটা শর্ট হয় না? নাকি এরকম করে যদি যাইতো এইখান থেকে এই রাউটারে, এই রাউটার থেকে এই রাউটার, সেইখান থেকে পরের রাউটার, তারপর ট্রান্সমিশন মিডিয়া, রিসিভারের রাউটার, রিসিভারের সুইচ, রিসিভারের পিসি, এখানে কি আমার বেশি ঘোরাঘুরি হচ্ছে না? আমরা তাহলে শর্টেস্ট কোন পাথটা পাথ বেছে দিয়ে নিব। যাবে সেই পাথটা কি বের করা আমাদের খুবই দরকার। জি, শর্টেস্ট পাথটা বেছে নিব। তাহলে এই যে শর্টেস্ট পাথ কোনটা সেটা কি আমার জানতে হবে। তাহলে শর্টেস্ট পাথটা বেছে নেওয়ার কাজটা করব হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ারে এসে। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে রাউটিং, কোন রুট দিয়ে যাবা সেই রুটটা খুঁজে বের করবে। তাহলে আমরা শর্টেস্ট পাথটা খুঁজে বের করছি রাউটিং দিয়ে, এবং এর সাথে আমরা আরেকটা কাজ করতেছি। দেখেন, আমার সেন্টারের কম্পিউটার থেকে মেসেজটাকে বের করে 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 কি রিসিভারের কম্পিউটারে নিয়ে যাচ্ছি না? তাহলে কি আমরা এর কাজটাকে কি বলতে পারি যে তোমার কাজ হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন মেসেজ ডেলিভারি? ডেস্টিনেশনকে ডিএস লিখলাম শুধু, সোর্স টু ডেস্টিনেশন মেসেজ ডেলিভারি। এটা ছাড়া এটাকে বলা যেতে পারে সোর্স মানে কি একটা কম্পিউটার, কম্পিউটারকে কি আমরা হোস্ট বলতে পারি, হোস্ট টু হোস্ট ডেলিভারিও বলতে পারি। আবার আরেকটা মেশিন থেকে একটা মেশিনে যাচ্ছে এটাও বলতে পারি, মেশিন টু মেশিন। বুঝছো? জি ম্যাম। তার মানে দেখো, আমি যখন সেন্ডারের কম্পিউটার আর রিসিভারের কম্পিউটার চিনাচ্ছি, আসলে কম্পিউটার চিনানো মানে কি আমরা তো আর বলে দিতে পারি না যে 1 নম্বর কম্পিউটার আর 2 নম্বর কম্পিউটার, আমি তাদেরকে আইপি অ্যাড্রেস দিই না? জি আইপি ম্যাম। অ্যাড্রেস দিয়েই তো চিনাই। যেমন আপনার চিঠির মধ্যে উপরে কি
প্রেরকের প্রাপকের ঠিকানা লিখছে না, তার মানে এই নেটওয়ার্ক লেয়ারে এসে আইপি অ্যাড্রেসটাও অ্যাড করা হয়। ম্যাম এর আগে যেগুলা আমরা লিখছি এতদূর সেগুলা বুঝতে আইপি পারছি না, ওখান পর্যন্ত আমি পোর্ট অ্যাড্রেস কোন পোর্ট থেকে বের হবে কোন পোর্টে যাবে এটা বলছি, কিন্তু কোন পিসির পোর্ট থেকে বের হবে সেটা কিন্তু বলে নেই। সেই কাজটা এসে আমি নেটওয়ার্ক লেয়ারে বলবো। বুঝছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমাদের এর পরের লেয়ার, পরের লেয়ারটা কি ছিল? ডেটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো আমি রাস্তাটা চিনে রাখলাম যে রাস্তাটা হবে এইখান থেকে বের হয়ে এভাবে 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 রিসিভারে দিচ্ছে। তাহলে এখন আমি যদি রাস্তাটা চিনি, আমি কি দুম করে রিসিভারের পিছিতে চলে যেতে পারবো? রাস্তা চিনলেই কি খালি না, হবে? অ্যাক্সেস না, লাগবে রাস্তা মনে হয়। চিনলেই হবে না, এবার আমাকে স্টেপ স্টেপ দিয়ে দিয়ে যাইতে হবে। তার মানে সে কি করবে? এই পিসি থেকে বের হয়ে সে প্রথমে কি আসবে? এই ব্যাকবোনে আসবে না? পিসি থেকে বের হয়ে ব্যাকবোনে আসলো, এই ব্যাকবোন থেকে লাফ দিয়ে কোথায় যাবে? সুইচে। সুইচ তো না, রাউটারে। রাউটার থেকে এই ট্রান্সমিশন মিডিয়াটা পার হয়ে 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 কি পরের রাউটারে আসবে। এবার এই রাউটার থেকে লাফ দিয়ে আসবে সুইচে, এবং সুইচ থেকে যাবে কোথায়? পিসিতে। তাহলে আমি একটু আগে রাউটিং দিয়ে এই রাস্তাটা চিনে রাখছিলাম, এবার একটা 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 এরকম করে স্টেপ দিয়ে দিয়ে আগাচ্ছি। তো এই কাজটা করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে একটা হোপ থেকে মানে একটা নোড থেকে লাফ দিয়ে আরেকটা নোডে আসবে, এই নোড থেকে পরের নোডে, এই নোড থেকে পরের নোডে, এরকম করে মেসেজ পাঠাবে। তাহলে আমরা এখন ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে নোড টু নোড মেসেজ ডেলিভারি। নোড টু নোডের আরেকটা নাম হচ্ছে হোপ টু হোপ। বুঝছো? জি ম্যাম। ওকে, হোপ টু হোপ মেসেজ ডেলিভারি করবে, এর সাথে সে আরেকটা কাজ করে। এখানে যেমন কি আইপি অ্যাড্রেসটা অ্যাড করছিল, এখানে সে আইপি অ্যাড্রেসের সাথে আরেকটা অ্যাড্রেস অ্যাড করে যাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস মানে প্রত্যেকটা ডিভাইসের একটা নিজস্ব অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটা ফিক্সড। যেমন ধরেন আপনার ফোনের একটা নিজস্ব অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে বলা হবে ম্যাক। ম্যাকের পূর্ণরূপ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাকের আরেকটা নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আমি খাতাটা ছবি দিয়ে দিব, প্যারা খাওয়ার কিছু নাই। আর আইপি অ্যাড্রেস আরেকটা নাম হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। কারণ হচ্ছে আপনি ধরেন আজকে আহ আপনার বাসার ওয়াইফাই এর সাথে আপনার বাসার রাউটারের সাথে কানেক্ট হয়েছেন, তাহলে যে আইপি অ্যাড্রেসটা পাবে, আপনি যদি আপনার ড্যাফোডিলে গিয়ে ড্যাফোডিলের যে রাউটার আছে তার সাথে কানেক্টেড হন, দেখবেন আপনার কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার আইপি অ্যাড্রেস লজিক্যালি চেঞ্জ হতে পারে, বাট আপনার ফোনের নিজস্ব যে অ্যাড্রেসটা ম্যাক অ্যাড্রেস সেটা কখনোই চেঞ্জ হবে না। এই জন্য ম্যাক অ্যাড্রেসকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। এতদূর পর্যন্ত সবাই বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন দেখেন আমরা, ঠিক আছে, আমরা দেখেন ট্রান্সপোর্ট লেয়ারে কি একবার ইরর হ্যান্ডলিং করছি না, আমরা ডেটা লিঙ্ক লেয়ারে এসে আরেক দফা ইরর হ্যান্ডলিং। তাহলে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে এসে আরেক দফা ইরর হ্যান্ডলিং করবো। তাহলে আমার ইরর হ্যান্ডলিং দুইটা লেয়ারে হয়, এক দফা ট্রান্সপোর্ট লেয়ারে করতেছি, এক দফা ডেটা লিঙ্ক লেয়ারে করতেছি। তার মানে আমরা বলতে পারি দেখেন দুইবার যেহেতু আমরা ইরর চেক করতেছি, তাহলে মেসেজটা আমার আশা করা যায় যে খুব সিকিউর মেসেজ যাবে। ওকে, এখানে 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 ম্যাম একটা জিনিস বলতে নেটওয়ার্কের ভুলে মধ্যে গেছি। থেকে যদি আমার আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে বুঝি না, আরেকবার বলো। ম্যাম নেটওয়ার্কের মধ্যে থেকে মানে আমরা তো ট্রান্সপোর্টে একবার করতেছি আর ডেটা লিঙ্ক একবার করতেছি, এর মাঝখানে নেটওয়ার্ক থেকে যদি আমার কোনো হুম, প্রবলেম হয় সেটা কি আমার ডেটা লিঙ্কে হবে? হ্যাঁ, ডেটা লিঙ্কে এসে সেই ভুল হয়েছে কিনা ওটা আমরা চেক করতে পারবো।
এই জন্য আমাদের হচ্ছে লেয়ার গ্যাপ দিয়ে দিয়ে এরর চেক করা হচ্ছে। এখানে এক দফা আমি চেক করছি, এখানে যদি কোনো ভুল হয় পরে আবার চেক করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা জানি যে ট্রান্সপোর্ট লেয়ারে এসে মেসেজটা সেগমেন্টে রূপান্তর হচ্ছে। এই সেগমেন্টটা কি পরে নেটওয়ার্ক লেয়ারে আসবে না? নেটওয়ার্ক লেয়ারে এসে সেগমেন্টটা রূপান্তর হবে হচ্ছে প্যাকেটে। এগুলো দেখতে কেমন হয় একটু পরে আমি বলবো। সেগমেন্টটা রূপান্তর হবে প্যাকেটে, এবং সেই প্যাকেটটা ডেটা লিঙ্ক লেয়ারে এসে রূপান্তর হবে ফ্রেমে। কোথায় লিখি? জায়গায় লিখি। এই সাইডে লিখি। তাহলে এপাশ দিয়ে একটু লিখি, ট্রান্সপোর্ট লেয়ারে মেসেজ এসে রূপান্তর হয় সেগমেন্টে, সেই সেগমেন্টটা আসবে নেটওয়ার্ক লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে এসে সে রূপান্তর হবে প্যাকেটে, এবং সেই প্যাকেটটা আমার ডেটা লিঙ্ক লেয়ারে আসবে, এসে রূপান্তর হবে ফ্রেম। বুঝছো? তাহলে দেখো আমরা কিন্তু অনেক কষ্ট করে ফেলাইছি, মেসেজ টেসেজ পাঠানোর জন্য অনেক কিছু রেডি করছি, সেন্ডারের পোর্ট রিসিভারের পোর্ট চিনাইছি, কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাও চিনাইছি, এবং রাস্তায় একটা একটা করে স্টেপ দিয়ে দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি। বাট আলটিমেটলি তো মেসেজটা তো আর ওই যে ভোট ইজ কামিং VOTE এভাবে যায় না। তাহলে মেসেজটা কি সিগন্যালে রূপান্তর হয় না? তাহলে ওই সিগন্যালে রূপান্তর করার কাজ করবে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে এই যে ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে মেসেজটাকে পাস করবে, এবং ট্রান্সমিশন মিডিয়া উপযুক্ত মেসেজ বানাই দিবে। মানে ট্রান্সমিশন মিডিয়া উপযুক্ত মেসেজ কি এরকম ওয়েব না? তাহলে সে এরকম ওয়েব বানাই দিবে। তাহলে আমরা লিখতে পারি ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে কনভার্ট টু সিগন্যাল। বড়ই যন্ত্রণা। এই হচ্ছে আমাদের ওএসআই লেয়ারের ওএসআই মডেলের সামারি। সবাই কি বুঝতে পারছেন? ম্যাম ট্রান্সপোর্ট পর্যন্ত যদি একটু সামারি করতেন, আমি একটু লেট করছি। আচ্ছা, ওকে বলতেছি। রেদওয়ান, বুঝছো? রেদওয়ান মাহমুদ, জি ম্যাম। ঠিক আছে। তুমি তুমি যে ছবি দিয়ে রাখছো বিড়াল, এত কান্না কান্না চেহারায় আছে, মনে হইতেছে এটা তোমার অবস্থা। ম্যাম এটা ফাইনাল মিডের ম্যাম পরীক্ষার হলের ছবি। সেটাই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আরেকবার যদি সামারি করি, আমরা লিখতে চাই একটা মেইল, যে মেইলে আমি লিখছি ভোট ইজ কামিং। তাহলে ভোট ইজ কামিং মেইলটা হচ্ছে আমি এখন পাঠাবো। তাহলে প্রথমে আমার মেইলটা আসবে অ্যাপ্লিকেশন লেয়ারে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে সে করবে কি, মেসেজটা যেমন যে টাইপের ইনফরমেশন আমি পাঠাতে চাই ওই টাইপের ইনফরমেশনের জন্য উপযুক্ত রিসোর্স দিয়ে তাকে নেটওয়ার্কের সাথে উন্মুক্ত করবে। যদি ফাইল পাঠাতে চাই তাহলে FTP প্রোটোকল ইউজ করবে, মেল পাঠাতে চাইলে SMTP, যেরকম প্রোটোকল দরকার ওইরকম প্রোটোকল অনুযায়ী নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য সে হচ্ছে রেডি করে রাখবে। এরপর রেডি করা হয়ে গেছে, এখন আমি মেসেজটা পাঠানো শুরু করবো। তাহলে প্রেজেন্টেশন লেয়ার করবে কি, মেসেজটাকে সিকিউর করবে, এই জন্য সে এনক্রিপশন করবে সেন্ডারের সাইডে, আর রিসিভারের সাইডে গিয়ে মেসেজটাকে ডিক্রিপ্ট করবে। ওকে, তাহলে আমরা আপাতত সেন্ডারের কাজ করতেছি, তাহলে আমরা মনে করি মেসেজটাকে এনক্রিপ্ট করে রাখছে। তো মেসেজটা মনে করেন সামহাও এরকম একটা মেসেজ বানাই দিছে, ভোটের বদলে লিখছে XQVF। তাহলে মেসেজটা দেখেন সিকিউর হয়ে গেছে, যে কেউ বাইরে থেকে কিন্তু বুঝবে না। ওকে, তাহলে মেসেজটা এনক্রিপ্ট হয়েছে। এবার হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে সে বলবে কি, রিসিভারকে বলবে এই যে আমি কিন্তু মেসেজ পাঠানো শুরু করছি, মেসেজ পাঠায় আমি একটা টাইমার চালু করে দিছি, ঘড়ি চালু করে দিছি। তাহলে এখন যখন তুমি প্যাকেটটা পাওয়া শুরু করবে আমাকে জানাও যে এই যে আমি প্যাকেট পাওয়া শুরু করছি। তাহলে সে ট্র্যাক রাখতে পারবে কতক্ষণ পর্যন্ত প্যাকেট রিসিভ হচ্ছে। তাহলে যখন প্যাকেটটা রিসিভ হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন রিসিভার তাকে একটা সিগন্যাল দিবে সব পেয়ে গেছি, তখন সে কি করবে, সেশনটাকে ক্লোজ করে দিবে। যেমন মনে করেন আমি হচ্ছে আপনাদের আজকে ক্লাসটা সামহাও নিতে পারতেছি না, এইটা জানানোর জন্য কি আমি সিআর কে ফোন দিব না? তাহলে আমি সিআর কে কল দিচ্ছি। তাহলে কল দিচ্ছি মানে কি, যে সিআর এর কাছে আমার কলটা যাচ্ছে, সেশনটা ক্রিয়েট হচ্ছে। এরপর সিআর আমার কলটা রিসিভ করছে, তাকে আমি আমার কথাবার্তা বলতেছি, এই যে আমরা সেশনটাকে ম্যানেজ করতেছি। এবং যখন কথাবার্তা শেষ হয়ে গেছে তখন কি আমরা ওকে আল্লাহ হাফেজ বা বাই এটা না বলে কি দুম করে ফোন কেটে দিই?
না ম্যাম। নো ম্যাম। না, তার মানে কি আমরা একটা ফিডব্যাক দিই, একটা সিগন্যাল পাঠাই। তাহলে আমরা একটা ফিডব্যাক দিলাম যে আমরা মেসেজটা রিসিভ করে ফেলছি, তখন আমরা সেশনটাকে টার্মিনেট করে দিই। তাহলে এই পুরা কাজটা হ্যান্ডেল করবে হচ্ছে আমার সেশন লেয়ার। ওকে, তার মানে দেখেন এতদূর পর্যন্ত কিন্তু কি আমি কি রেডি করে রাখছি যে মেসেজ পাঠানোর জন্য আমি এগুলোকে সিকিউর করে রাখলাম, রেডি করে রাখলাম। আর এবার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে এসে সে কি বলবে যে সেন্ডারের ফোন থেকে বা পিসি থেকে তো মেসেজটা বের হবে, খুবই ভালো কথা। সেন্ডারের ফোনের কোন পোর্ট থেকে বের হবে আমাকে পোর্টটা বলো। তাহলে সেন্ডারের পোর্ট থেকে বের হয়ে রিসিভারের পোর্টে মেসেজটা যাবে। এই জন্য আমরা লিখছি যে পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভারি করা। পোর্টে আরেক নাম প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি করা। এছাড়াও সে কি করবে এই লেয়ারে এসে একবার একবার ইরর চেক করবে, ইরর হচ্ছে কিনা। ওকে, এছাড়া আরেকটা কাজ করে সে মেসেজটাকে ছোট ছোট সেগমেন্টে রূপান্তর করে, ছোট ছোট ভাগে ভাগ করে। নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আমরা তো বুঝলাম যে কোন পোর্ট থেকে বের হয়ে কোন পোর্টে যাবে, কিন্তু কোন পিসির পোর্ট থেকে বের হবে সেটা জানতে হবে না। আবার কোন পিসির পোর্টে গিয়ে রিসিভ হবে সেটাও তো জানতে হবে। তার মানে সেন্ডার কম্পিউটার আর রিসিভার কম্পিউটার চিনাইতে হবে। এই জন্য আমরা বলতেছি যে সেন্ডার কম্পিউটার রিসিভার কম্পিউটারের মধ্যে রাস্তাটা রাউটিং এর মাধ্যমে চিনবে এবং সোর্স টু ডেস্টিনেশন মেসেজ পাঠাবে। সোর্স টু ডেস্টিনেশন আরেকটা নাম হচ্ছে হোস্ট টু হোস্ট অথবা মেশিন টু মেশিন। এখন সোর্স আর ডেস্টিনেশনকে চিনাবে মানে কি তাদের আইপি অ্যাড্রেস দিলেই তো তাদেরকে চিনানো যাবে। এই জন্য এলিয়ার এর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া। বুঝছো? ইয়েস ম্যাম। ওকে। এবং তারপর হচ্ছে যখন এবার যেহেতু সে রাস্তাটা চিনে ফেলছে এবার একটা একটা করে স্টেপ দিয়ে 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 হচ্ছে আগাবে। তাহলে একটা নোড থেকে আরেকটা নোডে যাবে। নোডের আরেকটা নাম হচ্ছে হোপ টু হোপ মেসেজ ডেলিভারি। এছাড়াও এখানে যেমন হচ্ছে আইপি অ্যাড্রেস দিছিল, আমার ডেটা লিঙ্ক লেয়ারে এসে সাথে সে আবার একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিয়েছে। কোন পিসি থেকে বেরোচ্ছে, পিসির যে নিজস্ব অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা নাও, তাহলে ভুল হওয়ার চান্সটা আরো কমে যাচ্ছে। এছাড়াও সে এসে কি করবে ইরোরটা আরেক দফা চেক করবে। এন্ড লাস্টলি সে হচ্ছে করবে কি মেসেজটাকে হচ্ছে ফ্রেমে রূপান্তর করবে। এবার ফিজিক্যাল লেয়ার এসে ফ্রেমটাকে সে এরকম সিগন্যালে রূপান্তর করবে। বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আমি বলছিলাম যে সেগমেন্ট প্যাকেট ফ্রেম দেখতে কেমন হয় সেটা বলবো। তো আরেকবার একটু লিখি। সবার উপরে লেয়ারটা কি ছিল? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। গুড। তারপর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। এরপর সেশন, সেকশন। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। তারপরটা বলো। নেটওয়ার্ক। নেটওয়ার্ক। গুড। এরপর ডেটা লিঙ্ক এন্ড লাস্টলি ফিজিক্যাল। ফিজিক্যাল। এখন কাজটা হয় কি, মনে করেন আমি ওই যে ভোট ইজ কামিং যে মেসেজটা ছিল না, অ্যাপ্লিকেশন লেয়ার করে কি এই যে আমার মেসেজ তার সামনে সে একটা হেডার অ্যাড করে। যে হেডারে সে বলে দেয় যে আমার ফাইলটা কি রকম, আমার যদি এইচটিটিপি হয় এইচটিটিপি প্রোটোকল গুলো সে এখানে অ্যাড করে দেয়। জাস্ট বোঝার জন্য বলতেছি। ফাইলের জন্য হলে এফটিপি প্রোটোকল সে এখানে অ্যাড করে দেয়, রেডি করে রাখে। তাহলে আমরা জানি কি প্রত্যেকটা লেয়ারের মেসেজ কি পরের লেয়ারে আসবে না। তাহলে এই যে পুরো মেসেজটা ছিল এই হেডার সহ মেসেজটা এবার কোন লেয়ারে আসবে? প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশন লেয়ারে। তাহলে প্রেজেন্টেশন লেয়ারে এই যে এই পুরো মেসেজটা আসতেছে, এবার তার সামনে সে আবার নিজের মতো করে একটা হেডার অ্যাড করে দেয়। তাহলে এই হেডার সহ পুরো মেসেজটা কি এবার সেশন লেয়ারে আসবে। সেশন লেয়ার করবে কি তার সামনে একটা আবার হেডার অ্যাড করবে। ওকে, দুঃখিত। তাহলে এই পুরো মেসেজটা এবার আসবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, সে তার সামনে একটা হেডার অ্যাড করে দিবে। এবার পুরো মেসেজটা আসবে নেটওয়ার্ক লেয়ারে, সে তার সামনে একটা হেডার অ্যাড করবে। এবার এই পুরো মেসেজটা আসবে ডেটা লিঙ্ক লেয়ারে, সে তার সামনে একটা হেডার অ্যাড করবে এবং পিছনে একটা লেজ অ্যাড করবে, ট্রেলার অ্যাড করবে। শুধুমাত্র আমার ডেটা লিঙ্ক লেয়ারে যে স্টার দিয়ে দিচ্ছি, ডেটা লিঙ্ক লেয়ারে হেডারের সাথে পিছনে একটা লেজও অ্যাড হয়, আর অন্য কোনো লেয়ারে অ্যাড হয় না। এন্ড লাস্টলি হচ্ছে ফিজিক্যাল লেয়ারে তাহলে কি এই হেডারটা ট্রেলার সহ পুরো মেসেজটা আসবে এবং তার সামনে সে আরেকটা
লাস্ট হেডার অ্যাড করে দিবে। ম্যাম টেল হওয়ার কারণ কি একটার সাথে আরেকটা কানেক্ট করার জন্য? না না না, ট্রেলার হিসেবে সে কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠায়, এটা আমরা পরে বলবো যে ট্রেলারে কি কি থাকে না থাকে। মানে ম্যাম জাস্ট ভোট আমরা ইজ এটুক কামিং জানবো যে এর সাথে আরো ইনফরমেশন পাঠাবে। যে আরো ইনফরমেশন পাঠাবে। ভোট ইজ কামিং এর সাথে প্রথমে ধরো এইচটিটিপি প্রোটোকল গুলো অ্যাড করতেছে, তারপর প্রেজেন্টেশন লেয়ার কিভাবে মেসেজটাকে এনক্রিপ্ট করতেছে সেই ইনফরমেশন গুলো হেডারে পাঠাচ্ছে। সেশন লেয়ার বলতেছে যে সেশন শুরু করে দিছি, সেই ইনফরমেশনটা আমি হেডারে পাঠাবো। ট্রান্সপোর্ট লেয়ার এখানে এসে ধরো পোর্ট অ্যাড্রেসটা দিল। নেটওয়ার্ক লেয়ার এখানে এসে ধরো আইপি অ্যাড্রেস দিল। ডেটা লিঙ্ক লেয়ার এখানে এসে ধরো ম্যাক অ্যাড্রেস দিল। এরকম করে তারা কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠায়। বুঝছো জি মিস। সামিন? হ্যালো সামিন, আসো? আচ্ছা, ঠিক আছে। সামিন গায়েব হয়ে গেছে। তাহলে দেখো, আমি এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো যে অ্যাড করছি, এগুলো কি মেসেজের পার্ট ছিল? না মিস। তাহলে যখন মেসেজটা রিসিভ করবে, তো রিসিভার যখন ফিজিক্যাল লেয়ার থেকে মেসেজটা রিসিভ করছে, সে যদি এই হেডারটা বাদ বাদ দিয়ে দেয়, তাহলে কি আমার ডেটা লিঙ্ক লেয়ারের মেসেজটা উপযুক্ত হয়েছে? এবার সে পরে রিসিভারের ডেটা লিঙ্ক লেয়ারে এসে হেডার আর ট্রেলার বাদ দিয়ে দিবে। নেটওয়ার্ক লেয়ারে এসে হেডার বাদ দিবে। ট্রান্সপোর্ট লেয়ারে এসে হেডার বাদ, হেডার বাদ, হেডার বাদ, হেডার বাদ। তাহলে রিসিভার যদি এই সব এক্সট্রা ইনফরমেশন গুলা বাদ দিয়ে দেয়, তাহলে কি ভোট ইজ কামিং মেসেজটা পাবে না সে? জি মিস। জি মিস। জি, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা বলছিলাম যে একটু সেগমেন্ট প্যাকেট গুলা কেমন দেখতে হয় সেটা বলি। এই যে ট্রান্সপোর্ট লেয়ার, তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে এসে আমার মেসেজটা সেগমেন্টে রূপান্তর করে এবং সেই সেগমেন্টের সাথে পোর্ট অ্যাড্রেস অ্যাড করে। আমরা তো জানি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভারি। এখন সে সেন্ডারের পোর্ট আর রিসিভারের পোর্টটা বলে দেয়, সেটা আসলে দেখতে কেমন হয়। ধরো এই হচ্ছে আমার সেগমেন্ট, এটাকে আমরা S1 বললাম। তার সাথে সে পোর্ট গুলা বলে দেয় যে সেন্ডারের পোর্ট আমরা ধরছিলাম 1000 আর রিসিভারের পোর্ট হচ্ছে 2000। এই অ্যাড্রেসটা সে এক্সট্রা অ্যাড করে। বুঝছো? জি ম্যাম। তাহলে এই যে পোর্ট অ্যাড্রেস সহ যে সেগমেন্টটা, সেটা আসবে আমার নেটওয়ার্ক লেয়ারে। তাহলে আমি একটু পিছন থেকে লিখি, এটা হচ্ছে আমার সেগমেন্টটা, তার সামনে আছে পোর্ট অ্যাড্রেস এবং তার সামনে সে অ্যাড করবে হচ্ছে আইপি অ্যাড্রেস। কারণ আমরা জানি যে নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, আইপি অ্যাড্রেস দেওয়া। এবার এই পুরো মেসেজটা আসবে হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারে। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে এই হচ্ছে আমার সেগমেন্ট, তার সামনে পোর্ট অ্যাড্রেস, তার সামনে আইপি অ্যাড্রেস, এবার তার সামনে সে বসাবে ম্যাক অ্যাড্রেস। এইবার দেখো, ভুল হওয়ার আর কোনো চান্স নাই। আমরা সেন্ডারের পোর্ট রিসিভারের পোর্ট বলছি, সেন্ডারের আইপি রিসিভারের আইপি বলছি, সেন্ডারের ম্যাক আর রিসিভারের ম্যাক বলছি। তাহলে দেখো তো, আমার সেন্ডার আর রিসিভার চিনতে কি আর ভুল হবে কখনো? না ম্যাম। এই জন্য আমাদের নর্মালি, হ্যাঁ, এই জন্য আমাদের নর্মালি ধরেন আপনি সাজ্জাদ মনে করেন কাকে মেইল পাঠাবে, কাকে মেসেজ পাঠাবে, ধরো রনিকে একটা মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে। তাহলে সাজ্জাদের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা কিন্তু রনির হোয়াটসঅ্যাপেই আছে, এটা কিন্তু কখনো ধরো ফাতেমার হোয়াটসঅ্যাপে যাবে না, কারণ এখানে আমাদের এত স্তরের অ্যাড্রেসিং হচ্ছে। ওইটাই কি বুঝছি সবাই? Yes, ma'am. ম্যাম পোর্ট ওকে, তাহলে ওই, হ্যাঁ, বুঝলে, আবার বলো। পোর্ট যে অ্যাড্রেসটা মানে ওইটা কি 1000 যে 2000 দিছেন ডাবল কেন? হুম, ও আচ্ছা, এটা বোঝার জন্য বলছি। পোর্ট অ্যাড্রেস ফিক্স থাকে, আচ্ছা আচ্ছা। এগুলো ফিক্স অ্যাড্রেস থাকে। যেমন ধরো, আচ্ছা, যেমন ধরো হচ্ছে তোমার অনেক সময় ওয়েবসাইট ধরো যখন লোড হয় না, তখন কি 404 একটা দেখায় না, যে ব্যাড কানেকশন, জি মিস। কানেকশন নাই, আবার কানেকশনটা চেক করো। এটা কিন্তু 40 নাম্বার পোর্টে ওই কানেকশনটা হচ্ছে লোড করা আছে। যে যদি কখনো আমাদের কানেকশনটা কমপ্লিট না হয়, যদি তোমার রিসোর্স গুলাকে সে অ্যাক্সেস করতে না পারে, তখন 404 নাম্বার পোর্টে গিয়ে সে হচ্ছে ইরর মেসেজটা চেক করে। আচ্ছা, এটা যদি সম্ভব হয় ল্যাব, আপনাদের সাথে আমার ল্যাব নেই, আচ্ছা থিওরি ক্লাসে আমি একটু দেখানোর চেষ্টা করবো।
ম্যাম আমাদের সাথে আছে, আমি সি তাহলে আমি সেকশন। আশা করতেছি আপনারা হচ্ছে ওএসআই মডেল বুঝতে পারছেন। হুম, বলেন। ম্যাম আমার সাথে আছে, আমি হচ্ছে সি সেকশনে। ফাতেমা কোনো কোশ্চেন? কোন সেকশন? ম্যাম আমি সি সেকশনের, আমাদের সাথে সি আপনারা সি সেকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে মনে করে দিও ক্লাস। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইট মডেল শেষ। আহ, আমি 27 বাজে 3টা মিনিটে একটু ব্রেক দিচ্ছি, এরপর আমি আরেকটু পড়াবো। আপনাদের আজকে ডবল অ্যাটেন্ডেন্স। আর অ্যাটেন্ডেন্স নিয়ে কেন অনলাইন ক্লাস অ্যাটেন্ডেন্স যদি থাকেন খুবই ভালো কথা, না থাকলে চাপ নাই, দিয়ে দিবে অ্যাটেন্ডেন্স। 3 মিনিটে সবার জন্য ব্রেক, চলে যাও না, 3 মিনিট পর আবার পড়া শুরু করবো। আচ্ছা যাও, 3 মিনিট না 5 মিনিট, 32-এ শুরু করবো। মিস একটা কথা ছিল। বলেন। মিস আমার তো কুইজ মিস গিয়েছে, আপনি বলেছিলেন যে সেকশনের সাথে দিতে। হুম, তো কবে মানে এই সেকশনের কুইজ হচ্ছে ক্লাস খুললে নিব, মানে যে অফলাইন ক্লাসে সামনের সপ্তাহে। হ্যাঁ ওদের হচ্ছে ক্লাস দেখলাম আপনার সোমবার আর মঙ্গলবার। হুম, তো কবে এক্সাক্ট ডেটটা কি এখনো দিয়েছেন? ডেট ফিক্স করিনি, কারণ আচ্ছা না এক্সাক্ট ডেট দেইনি, কারণ আগে ভোটের অবস্থা, পরবর্তী অবস্থা দেখা যাক কি হয়। আপনাদের অনলাইন ক্লাস কতদিন পর্যন্ত চলে না চলে এটার তো কিছু বিষয় দিয়ে আছে, দেখি আগে কবে থেকে অফলাইন ক্লাস হয়, এরপর জানাই দিব, আচ্ছা ঠিক আছে। অ্যানাউন্স করে দিব, ম্যাম আমাদের সমস্যা তো নেই। একটাও কুইজ হয়নি, আমাদের একটা অনলাইনে কুইজ দিয়ে নেন। অনলাইনে কুইজ না বাবা, অনলাইনে কুইজ হওয়া যাবে না, অফলাইনেই হবে, যেহেতু আপনাদের কুইজটা পিছাইছে আমি ওটা একটু বিষয়টা মাথায় রেখেই কুইজ দেবো, কোনো সমস্যা নেই। যাও, ব্রেক, 32 থেকে শুরু করবো।
ওকে, বাচ্চারা আছো তোমরা? ইয়েস ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখনকার যে পড়াগুলো পড়াবো, এই ওএসআই মডেল যেমন আমাদের মাথা খাটায় অনেকক্ষণ ধরে একটু জিনিসপাতিগুলো বোঝা লাগছে, এখনকার পড়াগুলো তো অত মাথা খাটায় বোঝার মতো জিনিসপাতি নাই, বাট ছোট ছোট অনেক টপিক আছে তো একটু মনে রাখতে হবে একটু কি। তাহলে আমরা দেখছি যে ইরোর চেক করে ডেটা লিঙ্ক লেয়ারে আর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, আর মেসেজের সাথে হেডারের সাথে ট্রেলার অ্যাড হয় কোন লেয়ারে? বলো কোন লেয়ারে ট্রেলার অ্যাড হয়? ডাটা এই লিঙ্ক। ছবিটা দেখে বলো। ডেটা লিঙ্ক লেয়ারে, গুড। তাহলে আমাদের কিন্তু পরীক্ষার সময় কোশ্চেনে ডিরেক্ট আপনাকে বলবে না যে ট্রান্সপোর্ট লেয়ার ব্রিফ করো, আপনাকে হয়তো বা এরকম প্যাচে কোশ্চেন দিতে পারে যে এমন লেয়ার আছে যে লেয়ারে ট্রেলার অ্যাড হয়, সেই লেয়ার ব্রিফ করো। তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে ট্রেলার অ্যাড হয় কোন লেয়ারে, ডেটা লিঙ্ক লেয়ারে, তাহলে আমাকে ডেটা লিঙ্ক লেয়ার ব্রিফ করতে বলছে। অথবা বলতে পারে যে পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভারি হয় একটা লেয়ারে, সেই লেয়ারটা ব্রিফ করো। তাহলে আপনাকে জানতে হবে যে পোর্ট টু পোর্ট ডেলিভারি হয় হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, তার মানে আমাকে ট্রান্সপোর্ট লেয়ার ব্রিফ করতে বলতেছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এই ডেটা লিঙ্ক লেয়ারে যে ইরোর হ্যান্ডলিং হয়, আমরা ইরোর নিয়ে পড়াশোনা করব। তো স্লাইডটা হচ্ছে আপনার বিএলস অলরেডি শেয়ার করে গেছে, ওখানে আপনারা পাবেন। আমাদের কাজ হচ্ছে ইরোর। আর কিছু কি আছে? ও দাঁড়াও, ইরোর হ্যান্ডলিং এর আগে আরেকটা জিনিস বলতে হবে। সেটা হচ্ছে আমরা ওই যে বলছি যে ডেটা লিঙ্ক লেয়ারটা আমরা মেইনলি পড়বো, ডেটা লিঙ্ক লেয়ারে এসে মেসেজটা কি ফ্রেমে রূপান্তর হয় না? তাহলে ফ্রেম বলতে বোঝায়, ধরেন আপনি যে মেসেজটা পাঠাইতে চান, আমার মেসেজটা যে পাঠাতে চাচ্ছিলাম আমরা, এই যে নেটওয়ার্ক লেয়ারের আমার এই যে পুরো মেসেজটা, এই পুরো মেসেজটাই কি আমার ডেটা লিঙ্ক লেয়ারে আসবে না? এই পুরো জিনিসটা মানে কি এত দূর? আমরা তো জানি যে আমাদের প্রত্যেকটা লেয়ারের ইনফরমেশন কি পরের লেয়ারে আসে। তাহলে এই যে সেগমেন্ট, তার সামনে পোর্ট, তার সামনে আইপি, এই পুরো যে প্যাকেটটাই কি এই লেয়ারে আসছে না? তার সামনে আমি কি শুধুমাত্র একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিছি? তাহলে এই পুরো যে মেসেজটা যেটা আমি পাঠাইতে চাই তাকে বলা হয় পেলোড। কি বলা হবে? পেলোড। তাহলে পেলোডের সামনে আমি একটা হেডার অ্যাড করব, আর পিছে একটা লেজ অ্যাড করব, ট্রেইলার। তাহলে আমার হয়ে যাবে একটা ফ্রেম। বুঝছো? তাহলে আমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে ফ্রেম কি কি দিয়ে তৈরি, অথবা হোয়াট ইজ ফ্রেম। তাহলে আপনাকে উত্তর করতে হবে ফ্রেম ইজ দ্য কম্বিনেশন অফ পেলোড, হেডার এন্ড ট্রেইলার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ম্যাম এখন মনে করেন আমি যে একটা আচ্ছা, তাহলে এখন আমরা যে মেসেজটা পাঠাই, আমাদের মেসেজটা একবারে যায় না, সে তো ছোট ছোট পার্ট করে মেসেজ যায়। তো মনে করেন আমি যে মেইল মেসেজটা পাঠাইতে চাচ্ছি সেটা হচ্ছে 10111110, এই আমি 8 বিট পাঠাইতে চাই। এখন 8 বিট তো আর একবারে যাবে না, তো আমরা মনে করি যে 8 বিটকে আমরা এরকম দুইটা ভাগে ভাগ করছি। প্রথমে 4 বিট যাবে, পরে 4 বিট যাবে। তাহলে প্রথমে আমি 1011 কে পাঠিয়ে দিচ্ছি, এটা যখন রিসিভ হয়ে যাবে তখন আমি পাঠাবো 1110। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবে যে এই চারটা মিলে আমার একটা সেগমেন্ট ছিল, একটা পার্ট ছিল? এটা কি বুঝতে হবে না রিসিভারকে? ম্যাম আরো একটা কারণ বুঝতে হবে সেন্ডার যে মানে 1011 প্লাস মানে দুইটার মধ্যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। হ্যাঁ, এটাও তো একটা কোশ্চেন যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তো বহুত ঝামেলা যে কোনটা আগে যাবে কোনটা পরে, অথবা আমাদের কতদূর পর্যন্ত একটা প্যাকেট, এটা তো জানতে হবে। তাহলে আমি যদি এমন করতে পারি, যখন আমি প্যাকেট পাঠানো শুরু করব তার সামনে আমি একটা ইনফরমেশন দিব, যখন শেষ হবে শেষে আমি আরেকটা ইনফরমেশন দিব।
তাহলে শুরুতে আমি কি একটা স্টার দিয়ে শুরু করলাম, তারপর ধরো যে প্যাকেটটা পাঠিয়ে দিচ্ছি সেই প্যাকেটটা দিব, শেষে ধরো একটা হ্যাশ দিব। তাহলে রিসিভার বুঝবে না যে স্টার থেকে হ্যাশের মধ্যে যা থাকবে সেটা হবে আমার একটা প্যাকেট, এবং এইটা যখন রিসিভ হবে তখন আমি যখন সেকেন্ড প্যাকেটটা পাঠাবো তখন সেকেন্ড প্যাকেটের শুরুতেও আমি দিব স্টার আর শেষে দিব হচ্ছে একটা হ্যাশ। তাহলে কি বুঝতে পারবে না? এই জন্যই দেখেন আমাদের ফ্রেমের শুরুতে ছিল হেডার আর শেষে ছিল কি ট্রেলার। শুরু আর শেষ মিলে আমি প্যাকেটটা পাঠানো শুরু করব। তো এখানে যে স্টার আর হ্যাশ লিখছি, আসলে স্টার আর হ্যাশ থাকে না, কিছু ইনফরমেশন থাকে। কেমন থাকে সেটা আমরা বলতেছি। একটু কি এমনি বুঝতে পারছেন এর সামনে কেন স্টার শেষে কেন হ্যাশ দিলাম? জি ম্যাম। আচ্ছা, তো নরমালি আমাদের বাই ডিফল্ট ভাবে যখন আমরা ফ্রেমিং করি, বাই ডিফল্ট ভাবে হেডার হিসাবে 6টা 1, 2 3 4 5 6, 6টা 1 আমরা শুরুতে পাঠাই। এটা হচ্ছে আমাদের হেডার। এবং যখন শেষ করবো মেসেজটা পাঠানো তখনও 6টা 1 দিয়ে শেষ করবো। এটা আমার ট্রেলার। তাহলে হেডার আর ট্রেলারের মধ্যে এখন আমি আমার মেসেজটা পাঠিয়ে দিই 1011। যখন এটা রিসিভ করা হয়ে যাবে তখন আমি আবার একটা পাঠাবো প্যাকেট 6টা 1, শেষও করবো 6টা 1 দিয়ে, আর মেসেজ পাঠাবো 1110। বুঝছো? জি ম্যাম। এখন এই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, মনে করো আমি যে এই যে আচ্ছা এখানে একটু বলি, তাহলে এই যে মাঝে যে মেসেজটা ছিল না, এই মেসেজটাই কিন্তু ছিল আমার কি পেলোড। মাঝের মেসেজটাই পেলোড। এবার মনে করো আমি পেলোড হিসাবেই পাঠাইতে চাই 6টা 1। পাঠাইতে পারি না আমি, আমার ইচ্ছা হয়েছে আমি পাঠাবোই 6টা 1। বাট 6টা 1 আমার কি? ম্যাম হেডার আর ওই যে টেল। হেডার আর ট্রেল না? তাহলে তাহলে 6টা 1 এর সামনে সে হেডার হিসেবে কি 6টা 1 অ্যাড করবে, 1 2 3 4 5 6, তারপর শেষে সে 6টা 1 অ্যাড করবে। ধরো এই মেসেজটা সে পাঠায় দিছে, বাট রিসিভার রিসিভ করার সময় কি ঝামেলাটা হবে একটু ভালো মতো দেখেন। তাহলে রিসিভার জানে 6টা 1 দিয়ে শুরু, 6টা 1 দিয়ে শেষ, মাঝে যা থাকবে সেটাই হবে আমার পেলোড। তাহলে এখন রিসিভার রিসিভ করার পর রিসিভার এখন চেক করতেছে 0 1 2 3 4 5 6, 6টা 1 পাইছে, তার মানে এটাই আমার হেডার। এবার আবার 0 1 2 3 4 5 6, 6টা 1 পাইছি, তাহলে এটাই আমার টেলার। তাহলে হেডার আর টেলার মাঝে কিছু আছে? না। তাহলে সে পেলোড হিসেবে কি পাবে? এমটি, নাম, এমটি। কিছুই নাই। ম্যাম তাহলে পরে এটা কি হইলো? আমি কি এটা পাঠাই? টেলারের পরে কি আর রিড করবে না এটা? না, টেইলরের পর সে বলবে যে তার মানে আমার প্রথম প্যাকেট শেষ। তখন এইখান থেকে সে সেকেন্ড প্যাকেটের হিসাব শুরু করবে। সেকেন্ড প্যাকেট। ম্যাম সেকেন্ড প্যাকেট কি এক্সিকিউট হবে? এখানে তো হেডার আছে বাট টেইলার তো নেই। সেকেন্ড প্যাকেটের পরে আমি কি জানি না। সে 6টা 1 দিয়ে পাওয়া শুরু করছে, তার মানে এখান থেকে তার আরেকটা প্যাকেট শুরু হয়েছে। প্যাকেটের পর কি আছে ওটা আমি এখন জানি না। ওটা নিয়ে আমি বদল হচ্ছি না। আমার তো প্রথমে জানতে হবে প্রথম প্যাকেটটা রিসিভ হয়েছে কিনা। প্রথম প্যাকেট হিসেবে নাল রিসিভ করলো, পরের প্যাকেটে ধরো আবার এখানে এরকম কিছু আছে। হেডার সে পাইলো, এই মেসেজটা পাইছে, আবার কোনো ট্রেইলার নাই। তাহলে তো এখানে এসে বিপদ হয়ে গেছে, প্যাকেটটা সে ঠিকঠাক মতো রিসিভই করতে পারতেছে না। তাহলে এখন কি করব? পেলোডটারে কেমনে পাঠাই? তাহলে এটার জন্য আমাদের একটা মেকানিজম আছে যাকে বলা হয় বিট স্টাফিং। এটা বিট স্টাফিং। বিট স্টাফিং এর টেকনিকটা কি? আগে রুলসটা লিখি এরপর বুঝাই। বিট স্টাফিং এ করবো কি 0 1 2 3 4 5, 5টা 1 এর পর আমি একটা 0 অ্যাড করব। তাহলে রুলস হচ্ছে 0 5টা 1 এর পরে একটা 0 অ্যাড করতে হবে। হেডার আর টেইলারে কি অ্যাড করা যাবে? হেডার আর টেইলার তো ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না, তাই না সাজ্জাদ? জি ম্যাম। তাহলে অ্যাড করলে অ্যাড করতে হবে পেলোডে। 0 অ্যাড করব অবশ্যই পেলোডে।
তাহলে এখন পেলোডে আমরা অ্যাড করার চেষ্টা করি। এখন যদি আমরা মনে করি যে সেন্ডার মেসেজ পাঠাইতে চায় হচ্ছে 0 1 2 3 4 5 6, তাহলে সেন্ডার যখন এই মেসেজটা পাঠাবে সে এটা পাঠাবে না, সে পাঠাবে এরকম করে 0 1 2 3 4 5, 5টা ওয়ানের পর সে একটা 0 পাঠাবে, তারপর আবার পাঠানো শুরু করবে। তাহলে এখন দেখেন তো, যখন হচ্ছে আমি এর সামনে একটা হেডার এড করবো 0 6টা 1, ওকে হেডার বুঝলাম। এখন যখন পেলোডটা রিড করবে 0 1 2 3 4 5, 5টা 1, বাট 6টা 1 কি আর হওয়া পসিবল পেলোডে? না ম্যাম। হওয়া পসিবল না। তাহলে কিন্তু হেডারের ট্রেইলার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে এখন রিসিভার কি করবে? রিসিভার যখন এই যে রিসিভার তো রিসিভ করবে এটা 0 1 2 3 4 5, 5টা 1 0 1, তাহলে রিসিভারের সেন্টার তো আগে থেকে একটা চুক্তি করছিল, আমি 0 5টা 1 এর পর একটা 0 স্টাফ করব। তুমি যদি 0 5টা 1 এর পর একটা 0 পাও, তুমি ওটা রিমুভ করে দিবা। তাহলে রিসিভার করতেছে কি, 0 5টা 1 এর পর একটা 0 পাইছে, তাহলে রিসিভার এটা বাদ দিয়ে দিবে। যদি বাদ দিয়ে দেয় তাহলে কি 0 1 2 3 4 5 6 যেটা পাঠাতে চাইছিলাম ওটা কি রিসিভ হইছে না? জি ম্যাম। বুঝছো? সাইদ সাইদ সাইদে তো মনে হয় দেখলাম না আমি। সাইদ মিয়া, বুঝতে পারছেন? আল্লাহ, ডাকলাম আর চলে গেল। রনি বুঝছেন? এটা একটু আরেকবার বলেন বীজটা কোনটা? আচ্ছা ওকে, আরেকটা এক্সাম্পল দিই। ধরো এবার পাঠাতে চাই 0 1 2 3 4 5 0 1, এরকম কিছু একটা মেসেজ পাঠাতে চাই। একটু গুনো, 0 1 2 3 4 5, 5টা 1 এর পর অলরেডি একটা 0 আছে, আবার 1 0। তাহলে আমার রুলস হচ্ছে 0 5টা 1 এর পর 0 থাকুক আর 1 থাকুক আমার দেখার বিষয় নয়, আমি 0 5টা 1 এর পর একটা 0 অবশ্যই অ্যাড করব। না অ্যাড করলে কি ঝামেলা হয় সেটা দেখাই। ধরো সে যদি 0 অ্যাড না করে রিসিভারকে পাঠায়, তাহলে রিসিভার তো চুক্তি করছিল 0 5টা 1 এর পর একটা 0, তাহলে রিসিভার যখন রিসিভ করবে 1 2 3 4 5 0 1 0, ধরো এইটাই রিসিভ করছে, বা রিসিভার 0 5টা 1 এর পর 0টা কি বাদ দিয়ে দিবে না? বাদ দিয়ে দিলে মেসেজটা কি হয়, 0 1 2 3 4 5 6 0, তাহলে যা পাঠিয়েছিল ওটা কি রিসিভ হচ্ছে? না ম্যাম। হচ্ছে না। তাহলে আমার রুলস অনুযায়ী যে এটা পাঠানো ভুল হয়েছে, রুলস অনুযায়ী 0 5টা 1 এর পর একটা 0 বসাবো, 1 2 3 4 5, 5টা 1 এর পর একটা 0 অবশ্যই অবশ্যই বসাবো, এরপর যা থাকে থাকুক। এবার যখন রিসিভার রিসিভ করবে 0 1 2 3 4 5 0 0 1 0, এখন সে গুনো 0 5টা 1 এর পর 0, এটাকে সে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে দিলে কি মেসেজ হচ্ছে 0 1 2 3 4 5 0 1 0। তাহলে দেখো পাঠাইছিলাম কি 0 5টা 1 0 5টা 1, এরপর 0 1 0 0 1 0, তাহলে যা পাঠাইছে ওইটা কি রিসিভ হয়েছে না? জি ম্যাম। বুঝছো এবার যে কোশ্চেন করছিলা? জি ম্যাম বুঝছি। ম্যাম পেলোডের কি বিট কি ফিক্সড না? হ্যাঁ, পেলোডে আমার 6 7 8 অনেক বিট বসতে পারে। ধরো আমি পেলোডে ধরো একবারে 100 বিট পাঠাচ্ছি, বাট 100 বিট পাঠালো, আমি যখন একটা একটা করে বিট পাঠাবো আমি চেক করবো যে 0 5টা 1 কি কনসিকিউটিভ আছে, 0 কনসিকিউটিভ যদি 5টা 1 থাকে তাহলে তারপর আমি একটা 0 বসায় দিব। বুঝছো সাজাদ? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কোশ্চেন লিখে আপনাদেরকে জিজ্ঞেস করি। 0 0 1 0 1 2 3 4 0 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 0 0 0। এখন একটু আমাকে বলো যে কোথায় কোথায় বিট স্টাফ হবে? 0 এখানে কি বিট স্টাফ হবে? না। 0 1 বিট স্টাফ হবে? না ম্যাম। না ম্যাম। ওকে, এবার 0 তারপর 1 পাইছি, এবার 1 কাউন্ট করি, 1 2 3 4, 4টা 1, এখানে কি বিট স্টাফ হবে? না ম্যাম। না ম্যাম, পরেরটাই হবে। হবে না। গুড, 0 1 2 3 4 5, 5টা 1, তারপর কি এই জায়গায় তাহলে কি একটা বিট স্টাফ হবে? এখানে একটা জিরো অ্যাড হবে।
ওকে, তাহলে আমি অ্যারো দিয়ে পজিশন গুলো দেখাই দিলাম, পরে আমি অ্যাড করবো না। 1 এখানে তো অ্যাড হবেই না, 0 1 2 3 4 5 কি করব? বিট স্টপ করব? হ্যাঁ ম্যাম, এখানে হ্যাঁ পরে তো ম্যাম সব করবো। 0। ওকে, পরে পরেরগুলো পরে যদি পাওয়ার আমার জন্য 100 জিরো লাগবে। জি, পরের গুলাকে পাওয়ার জন্য এই জায়গায় আমার একটা 0 লাগবে। বিট স্টার থেকে যদি প্রশ্ন দেয় পারবেন না? জি ম্যাম। ম্যাম গতবার এখান থেকে মিডে কেমন এই কোশ্চেন আসবে? জাস্ট কি আমার অ্যাড করতে হবে এটা? হ্যাঁ, বিট স্টপ করা কিভাবে, মেসেজটা বিট স্টপ করার পর মেসেজটা দেখতে কেমন হবে এটা জিজ্ঞেস করতে পারে। যেমন গতবারই প্রশ্নে এইরকম একটা কোশ্চেন ছিল মিডে, তো পোলাপাইন ঠিকই এই জায়গায় বিট স্টপ করছে, বাট 0 5টা ওয়ানের পর 0 দেখে এই জায়গায় আর বিট স্টপ করবে, বাট এই জায়গাটাতে কিন্তু বিট স্টপ করতে হবে। এটা কি মানে ম্যাম মানে অন্য কোশ্চেনের সাথে মিক্স আপ থাকবে না একটাই কোশ্চেন থাকবে? এটা বাবা এখনো বলতে পারি না, কারণ প্রশ্ন আমি এখনো দেখি নাই, প্রশ্ন এখনো করা হয় নাই। বাট প্রিভিয়াস সেমিস্টারে এটা থেকে 2 বা 3 মার্কসের কোশ্চেন ছিল। জিজ্ঞেস করছিল যে বিট স্টাফ কি, এটার কাজটা কি, তারপর একটা মেসেজ দিছিল, মেসেজ দিয়ে বলছিল যে এখানে কি বিট স্টাফ করতে হবে, যদি করতে হয় তাহলে কোথায় কোথায় করবা। কোশ্চেন বুঝছো? ঠিক আছে, জি ম্যাম। তাহলে এই যে আমরা যে কাজটা করতেছি, তাহলে এর সামনে কিন্তু একটা ছিল হেডার, আর পিছে কি ছিল, একটা ট্রেলার। এই যে হেডারের ট্রেলার সহ পেলোড মিলে আমার এটা হয়ে গেছে ফ্রেম। তাহলে আমি আশা করতেছি আপনারা সবাই ফ্রেমিংটা বুঝছেন। এখন আসেন আমরা ওই যে ইরোড যেটা পড়া শুরু করছিলাম, ইরোডটা থেকে পড়া শুরু করি। এখন আমাদের ভুল, আমরা যে মেসেজ পাঠাই, মেসেজে ভুল কত প্রকারের হইতে পারে। ভুল হইতে পারে, একটা বিটের ভুল হইতে পারে, সিঙ্গেল বিট এরর, আর হইতে পারে বার্স্ট এরর। তো মনে করো সেন্ডার পাঠাচ্ছিল 01011, আর রিসিভার রিসিভ করছে 01111। আর এখন যদি আমরা একটু মিলাই, 0 পাঠাইছিল 0 পাইছে, 1 পাঠাইছিল 1 পাইছে, 0 পাঠাইছিল 0-র বদলে আসছে হচ্ছে 1, 1 পাঠাইছিল 1, 1 পাঠাইছিল 1। তাহলে এখানে ভুল হয়েছে কয় বিটে? বলো কয়টা বিট ভুল হয়েছে? 1 বিট। 1 বিট, একটা বিট ভুল হয়েছে। এই জন্য এই টাইপের ইররকে বলা হয় হচ্ছে সিঙ্গেল বিট ইরর। এরপর হচ্ছে আমাদের বার্স্ট এরর। বার্স্ট এররে মনে করো সেন্ডার পাঠাইছিল হচ্ছে 01011, বাট রিসিভার রিসিভ করছে 00101। এখন যদি আমি একটু মিলাই, 0 পাঠাইছিল 0 গেছে, 1 পাঠাইছিল 1 এর বদলে গেছে 0, 0-র বদলে গেছে 1, আবার এই 1 এর বদলে গেছে 0, 1 পাঠাইছিল 1 ঠিকঠাকই গেছে। তাহলে এখানে কি আমার মাল্টিপল বিট ভুল হয়েছে না? তাহলে যখন আমার মাল্টিপল বিট ভুল হবে তখন আমরা এই টাইপের এররকে বলবো বার্স্ট এরর। এটাও প্রিভিয়াস মিলে একটা কোশ্চেন ছিল, সেন্ডার একটা মেসেজ পাঠাইছে, রিসিভার একটা মেসেজ রিসিভ করছে। তো এরপর কোশ্চেন ছিল যেখানে কি কোনো ভুল হয়েছে, যদি ভুল হয় কি টাইপের ভুল হয়েছে। আইডেন্টিফাই আমাদের করতে যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, নাকি সিঙ্গেল বিট এরর? আমরা বলবো স্যার কথা কেটে আছে। ম্যাম আইডেন্টিফাই করতে দিছে যে সিঙ্গেল বিট এরর নাকি বার্স্ট এরর? হ্যাঁ, আইডেন্টিফাই করতে দিছে। এটা তো ইজি, আমরা চেহারা দেখেই বুঝবো। ওকে, ঠিক আছে। এখন আমাদের এই যে ভুলটা হয়েছে, তাহলে দেখেন ভুলটা আমি কি করতে পারতেছি, ডিটেক্ট করতে পারতেছি না? এই যে এখানে এখানে ভুল হয়েছে, বা এই যে ভুল হয়েছে সেটা ডিটেক্ট করা যাচ্ছে। তাহলে এখন আমাদের দুইটা টার্ম, একটা হচ্ছে এরর ডিটেকশন, আর হচ্ছে এরর কারেকশন। তো আমি করতে পারি এরর ডিটেক্ট করতে পারি, যখন আমি এররটা ডিটেক্ট করে ফেলছি তখন আমি সেটাকে কারেক্ট করতে পারবো। এখন আমার বড় বড় মতো বাকি সেকশন গুলোতে যে কোশ্চেন করছে আপনাদেরকে সেম কোশ্চেন করি, এরর ডিটেক্ট করা বেশি প্যারা নাকি কারেক্ট করা বেশি প্যারা?
ম্যাম ডিটেক্ট করা। ডিটেক্ট করা বেশি বেটার, গুড। এটাই কারণ হচ্ছে আমার ভুল হয়েছে কি হয় নাই এটা যদি আমি সামহাও বের করতে পারি তাহলে কি ঠিক করে ফেলতে পারবো না? সো এই জন্য হচ্ছে যখন আমাদের ধরেন একটা আলটিমেটলি পরবর্তীতে যাওয়ার পর আপনারা যখন চাকরিতে যোগদান করবেন, ধরেন কেউ যদি কোনো সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেন, ওখানে দেখবেন যে যখন ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্ট কোনো কিছু বানাইতে দেয়, তখন দেখবেন যে সেটাকে ডেভেলপ করার থেকে টেস্টিং করার পিছনে বেশি সময় দেওয়া হয়। কারণ আপনি তো বানায় ফেলছেন, আপনি যখন বানাইছেন আপনার কাছে তো মনে হবে আপনি সবকিছু ঠিকঠাক করেই বানাইছেন, ভুল হওয়ার কোনো চান্স নেই। বাট টেস্ট করতে গিয়ে কিন্তু আসল ভুলগুলো ধরা পড়ে। তো নর্মালি আমাদের 30-70 অথবা 40-60% টাইম গুলো ডিস্ট্রিবিউট করা হয়। 30% ডেভেলপিং, 70% টেস্টিং, অথবা 40% ডেভেলপিং, 60% টেস্টিং। ওকে, সো ইরর ডিটেক্ট করার জন্য আমাদের কয়েকটা টেকনিক আছে, সেগুলো হচ্ছে প্যারিটি, আমরা এগুলাই নিয়ে পড়াশোনা করব, চেকসাম, এন্ড লাস্টলি হচ্ছে সিআরসি। প্যারিটির মধ্যে আবার দুইটা প্যারিটি আছে, একটা হচ্ছে 1D প্যারিটি, একটা হচ্ছে 2D প্যারিটি। তাহলে ইরর ডিটেকশনের টেকনিক কয়টা? 3টা। কি কি? প্যারিটি, ফৌজিয়া বলো। প্যারিটি, চেকসাম, সিআরসি। গুড। প্যারিটি আবার কয় টাইপের? 2 টাইপের, 1D 2D। 1D 2D। তার মানে এই যে আমাদের টোটাল টেকনিক তাহলে 4টা আসতেছে, 1 2 3 4। এই 4টা টেকনিক দিয়ে আমরা ইররটাকে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে যখন আমার ডিটেক্ট করা হয়ে যাবে তখন কি আমার কারেক্ট করতে হবে না? তাহলে এরকম ইরর কারেক্ট করার আবার দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ইরর কারেকশন, আরেকটা হচ্ছে রিট্রান্সমিশন। তাহলে এই দুটা টেকনিক দিয়ে আমরা হচ্ছে ইররটা ঠিক করতে পারি। এখন আমরা একটা একটা করে টেকনিক দেখি কোনটাতে কিভাবে কাজ করে। ফরওয়ার্ড ইরর কারেকশনে হচ্ছে গেস করে ইররটা ঠিক করার চেষ্টা করে, বাই গেসিং। যেমন মনে করো আমি যদি এই সিঙ্গেল বিট ইররের কথা চিন্তা করি, এইখানে আমি দেখতেছি যে জিরোর জায়গায় কি গেছে, 1 গেছে না? তাহলে 1টা আমি বলতেছি যে 1 এখানে ভুল হয়েছে, ইরর আমি ডিটেক্ট করছি যে এখানে ভুল হয়েছে। তাহলে এখানে ভুল হওয়া মানে সঠিকটা তাহলে কি হবে? আবারও বলি, এই 1 বিট, এই বিটটা ভুল, 1 ভুল। তাহলে আমাদের তো বাইনারিতে আছে দুইটা নাম্বার, হয় 0 না হয় 1। তাহলে 1 যদি ভুল হয় তাহলে সঠিক কি? 0। 0। তাহলে দেখো তো আমি এটা কি গেস করে ঠিক করতেছিলাম? জি ম্যাম। তাহলে এই ধরনের যে, জি, এই যে গেস করে যে ঠিক করার যে টেকনিকটা, এটাকে বলা হবে ফরওয়ার্ড ইরর কারেকশন। এখন চিন্তা করো, আমার ভুল হয়েছে, ধরো আমি বিট পাঠাচ্ছি টোটাল 100টা, 100টার মধ্যে ভুল হয়েছে 2টা জায়গায়। তাহলে 2টা জায়গায় কি আমার গেস করে বের করা কি ইজি না? এই 2টা জায়গায় ভুল হয়েছে। জি ম্যাম। এখন চিন্তা করো 100টার মধ্যে আমার ভুল হয়েছে 98টা জায়গায়। এখন 98টা পজিশন বের করা কি আমার জন্য কি টাফ হবে নাকি ইজি হবে? টাফ হবে ম্যাম। তাহলে তখন কি আর আমি গেস করে ঠিক করতে পারবো? পারবো না। তখন না। আমি বলবো কি, তুমি ভাই আমি এত গেস না, তুমি মেসেজটাকে আবার পাঠাও। তার আরেকটা টেকনিক আছে যেটাকে বলা হয় রিট্রান্সমিশন, যেখানে কি করে আবার মেসেজ পাঠানো। বোঝা গেছে ফরওয়ার্ড ইরর কারেকশন এবং রিট্রান্সমিশন? তো আমাদের ওই যে প্রিভিয়াস সেমিস্টারে যে কোশ্চেনটা আসছিল বললাম যে একটা মেসেজ দিছে, ধরো এই মেসেজটা দিছে, রিসিভ হয়েছে এটা, দেওয়ার পর জিজ্ঞেস করতেছে এখানে কোন ধরনের ভুল হয়েছে, ভুলটা বের করতে পারবা না? জি ম্যাম।
ওকে, এবার ভুলটা বের করার পর এবার বলতেছে যে কোন টেকনিক দিয়ে তুমি ভুলটাকে ঠিক করবা, ফরওয়ার্ড রিলোড কারেকশন নাকি রিট্রান্সলেশন? ম্যাম এটাও কি বলা যাবে না? জি ম্যাম, রিট্রান্সমিশন করলে আমার যে আগের মেসেজটা আমি যে আগে যেটা পাঠাইছি ওইটার কি হবে? ওইটা তো আমার ভুল হয়েছে, আমি তখন তো রিসিভার তো একটা অ্যাকনলেজমেন্ট দিয়েছে যে যা পাঠাইছো এটা ভুল, তখন সে কি করবে, আবার সঠিক মেসেজটা পাঠাবে, আগের মেসেজটাকে সে রিসিভ করবে না, ওটাকে সে ফেলাই দিবে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। ধরো তুমি দারাজ থেকে কোনো একটা কিছু পার্সেল অর্ডার করছো, পার্সেলটা তোমার বাসায় আসছে, এখন পার্সেলে দেখো তুমি ধরো অর্ডার করছিলা ধরো খাতা অর্ডার করছিলা, ওরা তোমাকে একটা ফ্লাস্ক দিয়ে যাচ্ছে, পানি খাওয়ার একটা বোতল বা ফ্লাস্ক দিয়ে যাচ্ছে, তুমি কি ওটা রিসিভ করবা? না ম্যাম। পাঠাই দিবা না? তাহলে পাঠাই দিয়ে বলবা তুমি আবার নতুন করে রিট্রান্সমিট করো, আবার আমার খাতা আমার বাসায় দিয়ে যাও। বুঝতে এটাই পারছি। হচ্ছে রিট্রান্সমিশন। আর তাহলে আমাদের মোটামুটি আমরা দেখবো যে আমাদের মেসেজের বিট কতগুলা, এবং ওই বিটের মোটামুটি 50% এর কম যদি ভুল হয় তাহলে আমি গেস করে ঠিক করার চেষ্টা করবো, আর যদি 50% এর বেশি হয় ভাই এতগুলা ঠিক করতে পারবো না, আবার পাঠাই। ওকে ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইরর ডিটেকশন এন্ড কারেকশন। এখন এইখান থেকে আমাদের এই ডিটেকশন যে 3টা টেকনিক আছে না, এই টেকনিক গুলো আমাদের শিখতে হবে। তো আজকে আমি জাস্ট প্যারিটি পর্যন্ত দেখাই শেষ করে দিব, প্যারিটি দেখাবো আজকে। প্যারিটির মধ্যে দেখাবো হচ্ছে 1D প্যারিটি। তো 1D প্যারিটিতে 2 টাইপের আছে, একটা হচ্ছে ইভেন, একটা অড। অনেকগুলা টাইপ বলতেছি, ভয় পাওয়ার কিছু নেই, খুবই ইজি, জাস্ট 2টা মিনিট সময় নিয়ে একটু দেখো। ইভেন প্যারিটিতে হচ্ছে নাম্বার অফ 1 মাস্ট বি ইভেন, আর অডে হচ্ছে নাম্বার নাম্বার অফ 1 মাস্ট বি। তাহলে ইভেন প্যারিটিতে আমাদের নাম্বার অফ 1 হবে জোড় সংখ্যক, আর অড প্যারিটিতে নাম্বার অফ 1 হবে বেজোড় সংখ্যক। কিরকম করে আমি এটা দেখাই, দেখানোর আগে এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মনে করো একজন সেন্ডার হচ্ছে একটা মেসেজ পাঠাচ্ছে 0111। এখন আমরা এই যে ইরোটা ডিটেক্ট করতে যাচ্ছি, রিসিভার কিভাবে ডিটেক্ট করবে যে ভুল হয়েছে কি না হয় নাই? তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করব, মেসেজের পিছনে এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করে দিব মেসেজের সাথে। এখন এই যে এক্সট্রা কিছু ইনফরমেশন, এই এক্সট্রা ইনফরমেশনকে বলা হয় কি বিট বলা হবে ফজিয়া? ফজিয়া, এই এক্সট্রা ইনফরমেশনকে কি ম্যাম বলে? ভুলে গেছি রিডান্ডেন্ট। ভুলে গেছি রিডান্ডেন্ট। তাহলে দেখো আমি মেসেজের সাথে যে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করব, এই এক্সট্রা ইনফরমেশনকে বলা হবে রিডান্ডেন্ট। রিসিভার করবে কি, এই রিডান্ডেন্টের চেহারা দেখে বুঝবে যে মেসেজটাতে ভুল আছে কি আছে নাই। বোঝা গেছে কি? একটু কি আইডিয়া পাওয়া গেছে আমরা কিভাবে মেসেজ জি পাঠাই? ম্যাম, এই মেসেজের সাথে এক্সট্রা আমরা কিছু, ইনফরমেশন যদি থাকে, হ্যাঁ, এখন হ্যাঁ এক্সট্রা ইনফরমেশন আমার আমার রিসিভার পেয়ে গেল বাট আমার মেসেজটা ঠিকমতো যায়নি, সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, ওইখানেই তো সেই ইরোটা ডিটেক্ট করবে যে ঠিকঠাক মতো গেছে কিনা। আমি এখানে একটু পরেই টেকনিকটা দিয়ে দেখাবো যে কিভাবে সে আসলে ধরতে পারে। জাস্ট এতটুকু আপাতত বোঝো যে মেসেজের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠাইতে হবে। তাহলে এখন আমাদের প্যারিটিতে আমরা একটু দেখি। ইভেন্ট প্যারিটিতে মনে করো সেন্ডার পাঠাইতে যাচ্ছে 10110, এই মেসেজটা পাঠাতে চায়। তাহলে এখন মেসেজের সাথে কি একটা এক্সট্রা ইনফরমেশন পাঠাইতে হবে না? তাহলে এখন আমাদের ইভেন্ট প্যারিটিতে আমি যে এক্সট্রা ইনফরমেশন সহ আমাদের মেসেজে 1 এর নাম্বার হইতে হবে জোড় সংখ্যক। তাহলে 1 হিসাব করি, 1 2 3, 3টা 1। তাহলে আমার এক্সট্রা ইনফরমেশন হিসেবে যদি আমি 1 পাঠাই দেই, তাহলে 1 এর সঙ্গে কি জোড় হয়ে গেছে না? জি ম্যাম। ওকে, এবার মনে করো মেসেজ আছে 10111,
তাহলে এবার এক্সট্রা ইনফরমেশন হিসেবে কি পাঠাবো? 0 0। তাহলে 1 এর সংখ্যা কাউন্ট করি 1 2 3 4, যেহেতু অলরেডি জড়িয়ে আছে তাহলে এক্সট্রা ইনফরমেশন হিসেবে যাবে 0। তাহলে এই যে প্যারিটি এটাকে বলবো ইভেন প্যারিটি। ইভেন প্যারিটিতে আমাদের 1 এর সংখ্যা হইতে হবে জোড় সংখ্যক। ওকে সাইদ, বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এবার আমাদের অড প্যারিটি। তাহলে অড প্যারিটিতে আমরা বলছি 1 এর সংখ্যা হইতে হবে কেমন? বলো, অড প্যারিটিতে 1 এর সংখ্যা কত হবে? অড হবে। odd হবে ম্যাম। অড হবে। এবার তাহলে এখানে বলো প্রথমটাতে প্রথমটায় 1 2 প্রথমটাতে 3 জিরো 4, হবে। redundant 1 প্রথমটা আর পরেরটাতে 2 4, হ্যাঁ পরটা জিরো। 0 পরেরটাতে 0। ক্লিয়ার? ইভেন প্যারিটি অড প্যারিটি। ওকে, তাহলে ইভেন প্যারিটি অড প্যারিটি যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে এখন আমরা একটু দেখি যে রিসিভার আসলে এই ইভেন অড দিয়ে কিভাবে ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে সেটা বোঝে। তাহলে এবার মনে করো যে সেন্ডার সে একটা মেসেজ পাঠাইতে চায়, সেটা পাঠাইতে চায় হচ্ছে 101101। এই মেসেজটা হচ্ছে সেন্ডার পাঠাইতে চায়। তাহলে সেন্ডার যখন মেসেজটা পাঠাবে, পাঠানোর সময় সে তো কি একটা রিডান্ডেন্ট অ্যাড করবে না? তাহলে আমরা বলতেছি যে সে ইভেন প্যারিটি দিয়ে রিডান্ডেন্ট অ্যাড করবে। আমরা এটা আগে থেকে যুক্তি করে নিছি যে ইভেন দিয়েই মেসেজটা পাঠাবো। তাহলে সেন্ডার কি পাঠাবে? 101101 এর সাথে কি একটা এক্সট্রা ইনফরমেশন পাঠাবে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে কি পাঠাচ্ছে তাহলে? জিরো। ঠিক আছে, 1 2 3 4 4টা 1, তাহলে 0 পাঠাবে। তাহলে এই মেসেজটা কিন্তু সেন্ডার পাঠায় দিছে। এখন তাহলে কি রিসিভার এই মেসেজটা রিসিভ করবে না? এবার ধরো রিসিভার রিসিভ করছে 10110110, যা পাঠাইছিল ওইটাই তো রিসিভ করছে। এখন রিসিভার রিসিভ করার পর এখন তারা আগে থেকে চুক্তি করছিল যে আমরা ইভেন প্যারিটি দিয়ে মেসেজটা পাঠাইছি। তাহলে রিসিভার এখন চেক করবে যে ইভেন প্যারিটি আছে কি নাই। এখন সে গুনুক 1 2 3 4, ইভেন প্যারিটি আছে না? জি ম্যাম। তাহলে মেসেজটাতে কোনো ইরর নাই। এই যে দেখো আমি ডিটেক্ট করতে পারলাম যে ইরর নাই। এবার মনে করো সামহাউ রিসিভার রিসিভ করছে 10111110, রিসিভার রিসিভ করছে এইটা। এখন আমরা ইভেন প্যারিটি চেক করি যে 1 এর সংখ্যা কয়টা? 1 2 3 4 5, 5টা 1। তাহলে কি ইভেন প্যারিটি আছে? না ম্যাম। তাহলে মেসেজে কি ইরর আছে? জি ম্যাম। এই যে আমি জাস্ট ডিটেক্ট করব যে ইররটা আছে কি নাই, ইয়েস অর নোতে উত্তর কোন পজিশনে হয়েছে ওটা বের করে দিতে পারবে না। ইরর ডিটেকশনে পজিশন বের করতে পারে না, জাস্ট সে কি বের করতে পারে যে ইরর আছে কি নাই, ভ্যালিডেশনের মতো ইয়েস অর নোতে উত্তর দেয়। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এইখানে তো একটা চেঞ্জ হয়েছে, 0-র জায়গায় 1 হয়েছে। হ্যাঁ যদি দুইটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদের তো আবার ইভেন প্যারিটি আসবে, বাট আমাদের ইনফরমেশন তো ভুল আসবে। হ্যাঁ, এইটাই হচ্ছে এর একটা ঝামেলা। আমাদের আমরা যে 3টা 4টা টেকনিক দেখতেছি না, একটা চেয়ে একটা টেকনিক ভালো। তার মানে অবশ্যই ভালো মানে কি আগের টেকনিকের কোনো ঝামেলা ছিল, এই জন্য আমরা কি নতুন টেকনিক বের করছি। এইবার মনে করো আমরা যদি একটু বিট গুলা হিসাব করি 10111010, এখানে সব ঠিকঠাক মতো আসছে, বাট এই জায়গায় শুধুমাত্র এই 0-র বদলে 1 আসছিল, ধরতে পারছে। হোয়াট ইফ আরো মাল্টিপল জায়গায় ভুল হয়? ধরো 11111110, তাহলে এবার এই 0-র জায়গায় আসছে হচ্ছে 1 এন্ড এই 0-র জায়গায় আসছে হচ্ছে 1। এবার যদি আমি 1 এর সংখ্যা হিসাব করি 1 2 3 4 5 6, হিসাব মতো কি ইভেন প্যারিটি মেসেজটা কি রিসিভ হওয়ার কথা না? জি ম্যাম। বাট আসলে কি মেসেজটা রিসিভ হবে? না। হবে না। এটা কি 1D প্যারিটি কি এই যে রিসিভ হবে না এটা কি বলতে পারতেছে? না ম্যাম। তাহলে এটাই হচ্ছে 1D প্যারিটি ড্রব্যাক। সে এমন ভাবে যদি বার্স্ট এরর হয় যেন ইভেন প্যারিটি আছে, তাহলে সে কিন্তু এই ভুলটা করতে পারে না। বুঝছো? জি ম্যাম। সেম ভাবে ধরো এই প্রশ্নটাই যদি তোমার অড দিয়ে করতে বলতে পারতা না? জি ম্যাম, জাস্ট অড নাম্বার হলে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট 1 এর সংখ্যাটা অড ধরতাম। তাহলে 1D প্যারিটি খুবই ইজি।
আমাকে ইভেন দিয়ে করতে বলে আমরা ইভেন দিয়ে করবো, অড দিয়ে করতে বলে অড দিয়ে করবো। তো যেহেতু এটা এত ইজি, নর্মালি পরীক্ষায় ইভেন্ট 1D প্যারিটি দেয় না, আমরা এখন হচ্ছে 2D প্যারিটিটা দেখি। আজকের জন্য আমাদের লাস্ট টপিক। একটা মিনিট, তখন একটু ফোনটা চার্জে লাগাই, বন্ধ হয়ে যাবে। ম্যাম ফোনে তো চার্জ নেই, আজকের মতো এখানে থাক। না না না, আর একটু পড়াই, 2D পর্যন্ত পড়াই দিই, তাহলে আমাদের আরেকটা লেকচারে আমাদের এই ইরো ডিটেকশনটা তাহলে শেষ হয়ে যাবে। সরি, ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, আসলে কিছু করার নেই। আপনাদের সাথে ঝামেলা হয়েছে কি, আপনাদের ক্লাস একে শুরু হয়েছে দেরিতে। তো আপনাদেরকে আমি এই জন্য প্রথম ক্লাসেই বলছি যে অন্যান্য ক্লাসে যদি আমি স্লো যাই, আপনাদের ক্লাসে দেখা যাচ্ছে আমাকে একটু ফাস্ট যেতে হচ্ছে, কারণ আমরা অলরেডি কয়েকটা ক্লাস পিছিয়ে রয়েছি। ম্যাম আমাদের 42 ব্যাচের সাথে সবসময় ঝামেলা হয় ম্যাম। নট অনলি 42 ব্যাচের ওই যে এবিসি কিন্তু ক্লাস আগে থেকেই শুরু হয়ে গেছে, ওদের শুরু থেকেই নিচ্ছিলাম। এই যে তোমাদের সেকশনটাতে রেজিস্ট্রেশনটা লেট হয়েছে, তো টিচার অ্যাসাইন করতে লেট হয়েছে। ম্যাম এখনো আমাদের এইটা ল্যাবও অ্যাসাইন হয়নি। এখন অ্যাসাইন হয়নি? আচ্ছা, এটি কে? এই তুমি কি আরিয়ান? জি ম্যাম আমি আরিয়ান। হ্যাঁ, চিনতে পারছি। জি ম্যাম। সম্ভবত এসআরএস কোর্সে ছিল না? হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা আচ্ছা, আপনাদের কতজন স্টুডেন্ট টোটাল, J1 J2 মিলায়া? J1 এ 25 জন ম্যাম, J2 তে সিস্টেম অ্যানালাইসিস ওই যে প্রজেক্টটাতে দেখছিলাম 18 জন। 18 জন। তাহলে কি J1 এর ল্যাব শুরু হয়েছে? J1 এর ল্যাব শুরু থেকেই শুরু হয়েছে ম্যাম, বাট J2 ল্যাব এখনো শুরু হয়নি। আপনাদের তো মনে হয় না কোনো টিচারও অ্যাসাইন করছে। না, টিচারও অফলাইন অ্যাসাইন ক্লাস, করেনি আর রুটিনও দেয়নি ম্যাম। ওকে, একটু ক্লাস খুলুক, অফলাইন ক্লাস শুরু হোক, একটু যোগাযোগ করিয়েন। ম্যাম আমরা চাচ্ছি যে নির্বাচনের পরে একটা ঝামেলা টামেলা হোক, 4-5 মাসের জন্য ভার্সিটি অফ দিয়ে দিবে। না, মনে হয় না এত কিছু হবে। অফ হইলেও দেখা যাবে আমাদের কিন্তু ড্যাফোডিলের পড়াশোনা কখনোই অফ থাকে না, দেখা যায় অনলাইনে পড়াশোনা আমাদের অব্যাহত থাকি। তো এত ম্যাম সুখ তাহলে আপনারা আমাদের পাবেন না। অনলাইনে ইগুলা হয়ে যাবে পরীক্ষা। ফাইনাল এটার বিষয়ে বলা যাচ্ছে না, দেখা যাক কি ডিসিশন আসে। বাট এত জেনে রাখেন, এত সুখ আপনারা পাবেন না যে আপনাদের ছুটি দিয়ে দিবে। কিন্তু ম্যাম মিডে তো ম্যাম সবাই অফলাইনে ক্লাস আর 22 তারিখে মিড। দেখি কি অবস্থা ম্যাম হয় ভোট। অফলাইনে ক্লাস নেক আর পরীক্ষাগুলো আমরা অনলাইনে দিই, একটু হইলেই হবে। আয় হায়, অফলাইনে পরীক্ষা অনলাইনে পরীক্ষা নেওয়া আর শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া সেম জিনিস। আচ্ছা ঠিক আছে, ওকে, আসো আমরা বেশি সময় নিব না, 2D প্যারাডিটা একটু দেখি। তাহলে আমাদের 2D মানে আমরা জানি যে এখানে 2 ডাইমেনশনাল, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস থাকে। তাহলে এখানে রো থাকবে আর কলাম থাকবে। তো মনে করো আমি একটা মেসেজ পাঠাতে যাচ্ছি, সেটা হচ্ছে 1011, একটু কাউন্ট করি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। মনে করো আমি টোটাল 24টা বিট হচ্ছে পাঠাইতে চাই। এখন 24টা বিট আমি যদি 1D প্যারিটিতে দিতাম, তাহলে এই শেষে কি একটা রিডান্ডেন্ট অ্যাড করতাম, তাই না? এখন 2D তে তো জাস্ট একটা রো বানাইলে হবে না, আমাদের হচ্ছে রো কলাম বানাইতে হবে। এখন তাহলে 24টা বিট যেহেতু, আমি এটাকে আমার ইচ্ছা মতো ভাগায় নিতে পারি। তো 24 কে আমরা 4 into 6 424 বানাইতে পারি না? তাহলে আমাদের 4টা রো 6টা কলাম থাকবে। পারি অথবা না। আমার ইচ্ছা হ্যাঁ পারি, অথবা আমার ইচ্ছা হলে 3 8 24 করতে পারি। তাহলে কি 3টা রো 8টা কলাম থাকবে। তো এরকম হইলে আপনাদের ফ্লেক্সিবিলিটি আছে। আবার আপনি চাইলে 2 into 12 12 দুগুণা 24 করতে পারেন। আপনার ইচ্ছা, যেমনি ইচ্ছা ভাঙায় নেন। তাহলে আমি মোটামুটি মাঝামাঝিটা ধরি, যে 4টা রো 6টা কলাম। আর এই হচ্ছে আমার 4টা রো, আর এখানে হচ্ছে এই হলো 6টা কলাম। আর এখানে আমি আমার মেসেজ গুলাকে পাঠাবো। তাহলে আমি এখন এই যে আমার 24টা বিট আছে, 24টা বিটকে এভাবে 6টা করে প্যাকেটে ভাগ করি। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত একটা, 1 2 3 4 5 6 এই পর্যন্ত একটা, 1 2 3 4 5 6 এই পর্যন্ত একটা, এন্ড লাস্টলি বাকি 6টা একটা। তাহলে এখন ভ্যালু গুলাকে জাস্ট রো ওয়াইজ বসাবো। তাহলে 1 0 1 1 0 1 প্রথম রো শেষ, এবার সেকেন্ড রো
0 1 0 তিনটা 1 0 1 0 1 1 1 এবার থার্ড রো 0 1 0 1 1 0 and lastly fourth row 1 2 3 4 চারটা 1 0 1 ঠিক আছে না টেবিলটা বুঝছি না টেবিলটা সবাই জি বুঝছো ম্যাম। ইজি টেবিল এইটার সাথে এখন আমাদের কি করতে হবে রো আর কলাম বরাবর আবার প্যারিটি দিতে হবে তাহলে আমি এখানে কি আরেকটা নতুন কলাম অ্যাড করি নিচে আরেকটা নতুন রো অ্যাড করি ঠিক আছে তাহলে এখন আমরা রো বরাবর প্যারিটি দিব তাহলে 1 2 3 4 তো আমি আগে থেকে এখানে বলে দিই যে এটা আমি ইভেন দিয়ে বানাচ্ছি তাহলে ইভেন প্যারিটি দিয়ে যদি বানাতে চাই তাহলে 1 2 3 4 চারটা 1 শেষে কি হবে 0 0 1 2 3 4 চারটা 1 শেষে কি হবে 0 0 1 2 3 তিনটা 1 শেষে কি হবে 1 1 1 1 গুড 1 2 3 4 5 পাঁচটা 1 শেষে কি হবে 1 তাহলে এই যে প্যারিটি গুলো এগুলো কি রো বরাবর বসাচ্ছি না এই জন্য এই প্যারিটিটাকে বলা হয় রো প্যারিটি এই যে এই লাস্টের যে প্যারিটি আছে এটাকে বলতেছি আমরা রো প্যারিটি সেম ভাবে এখন কি কলাম বরাবর বসাবো মানে আমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করব তাহলে এবার কলাম বরাবর বসাই 1 2 কি বসবে 0 0 0 1 1 2 3 1 1 0 2 0 0 চারটা 0 0 0 0 1 1 2 3 1 আর এখানে 0 0 তাহলে লাস্টেরটা আমরা এবার এই পাশ বরাবর চেক করি 1 2 দুইটা 1 এই যে 0 ঠিক আছে তাহলে এই যে লাস্টের যে প্যারিটি এটাকে আমরা বলবো হচ্ছে কলাম প্যারিটি খুবই ইজি না তাহলে এইভাবে সে হচ্ছে সেন্টার হলো প্যারিটি গুলো বসাইছে এটা হচ্ছে আমাদের সেন্টারের কাজ এবার তাহলে সেন্টারকে এই মেসেজটা পাঠাবে তাহলে আমরা এখন দেখি যে সেন্টার আসলে কি মেসেজটা পাঠাচ্ছে মেসেজ সেন্ড বাই সেন্ডার ইজ এখন সে তাহলে কি করবে প্রথম প্রথম রোটাকে পাঠাবে তাহলে প্রথম রোটাকে পাঠাক 1 0 1 1 0 1 0 প্রথম ফার্স্ট রো প্যারিটি সহ প্রথম রো পাঠাইছে এবার সেকেন্ড রো পাঠাবে 0 1 0 1 1 1 0 বুঝতেছো জি ম্যাম। জি ম্যাম ওকে ফার্স্ট রো গেল সেকেন্ড রো গেল এবার হচ্ছে থার্ড রো পাঠাক 0 1 0 1 1 0 1 থার্ড রো গেছে এবার ফোর্থ রো 1 2 3 4 চারটা 1 0 1 1 এন্ড লাস্টলি ফিফথ রো 0 1 1 2 3 তিনটা 0 1 0 এইভাবে হচ্ছে সেন্ডার মেসেজটা পাঠিয়ে দিছে তাহলে এখন সেন্ডারে পাঠানো মেসেজের উপর কি রিসিভার চেক করে যে ভুল হয়েছে কি হয় নাই তাই না তাহলে এখন সেন্ডারের মেসেজটা শেষ এখন তাহলে রিসিভার চেক করুক যে মেসেজে ভুল আছে কি নাই তাহলে এখন আমাদের রিসিভারের কাজ তাহলে রিসিভারের সাইডেও কি আমার আবার এরকম প্যারিটির জন্য কি আবার রো কলাম বানাইতে হবে তাহলে আবারও আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের এখন আমাদের টোটাল বিট হয়ে গেছে কত 1 2 3 4 5 6 7 5 সাথে 35টা বিট হয়েছে পাঁচটা সেগমেন্ট টোটাল 1 2 3 4 5 আর প্রত্যেকটা সেগমেন্টে হচ্ছে 7টা করে কলাম 5 সাথে 35টা বিট হয়েছে এবার 35টা বিটকে আপনার ইচ্ছা মতো আপনি ভাগ করেন দুইটা থেকে ভাগ করা যাবে বেজোড় সংখ্যক দুইটা তো ভাগ করতে পারবো না তিনও ভাগ করতে পারবো না তাহলে আলটিমেটলি আমার ওই 5 সাথে 35 ছাড়া আর কোনো অপশন নেই তো এই হচ্ছে আমাদের 7টা কলাম আর 5টা রো এখন এখানে আমি ভ্যালু গুলা বসাই 1 0 1 1 0 1 0 জাস্ট হচ্ছে প্রথম যে সেগমেন্টটা এটা বসিয়ে দিই তারপর সেকেন্ড সেগমেন্ট থার্ড এভাবে জাস্ট বসানো বোঝা যাচ্ছে তো সাজ্জাদ বুঝতেছো জি ম্যাম রনি
ম্যাম আমি জাস্ট এই উপরের বক্সটা একটু মিস করে গেছি। আচ্ছা আচ্ছা, উপরের বক্স। উপরের বক্সে জাস্ট এই যে এত দূর আর এত দূর একটু তো আমার ছিল না। আমার ভ্যালু ছিল কয়টা? ৬টা কলাম। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টা কলাম আর হচ্ছে ৪টা রো। তারপর আমরা রো ওয়াইজ ভ্যালু বসাইছি। ১, ২, ৩, ৪। ৪টা 1, তাহলে শেষে প্যারিটি ইভেন প্যারিটি করলে কত আসবে? 0 ম্যাম। 0। সেম ভাবে সেকেন্ড কলাম, সেকেন্ড রোটাতে ধরবো ১, এটা কি ২, 1D ৩, এর ৪। ক্ষেত্রে আমরা ধরে নিব? না, আমরা 2D করছি। 2D করার পর 1D অনুযায়ী আমরা আবার ভ্যালু গুলা বসাবো। ওকে, বুঝতে পারছি ম্যাম। And last 0, 1, 2, 3, 0, 1, 0। এই তো আমাদের রিসিভারে হচ্ছে যে ভ্যালুটা বসাইছিল সেই ভ্যালুটাকে আমরা একটা টেবিলে বসাইছি। টেবিলে বসানোর পর আবার আমাদের সেম কাজ। একটা কি নতুন এক্সট্রা আমার কলাম অ্যাড হবে আর নতুন এক্সট্রা আমার রো অ্যাড হবে। এখানে এখন রো অ্যাড হওয়ার পর এখন আমরা আবারও সেম ইভেন প্যারিটি করব, যেহেতু আমরা বলে আসছি যে আমরা ইভেন দিয়ে পাঠাইছি। তাহলে ১, ২, ৩, ৪, ৪টা 1, তাহলে কি আসবে? 0 0, 0। ১, ২, ৩, ৪, ৪টা 1, 0 0। ১, ২, ৩, ৪, ৪টা 1, 0 0। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা 1, 0 0। ২টা 1, 0 0। তাহলে আমাদের রো বরাবর বসানো শেষ, এবার কলাম বরাবর ১, ২, 0 0। ৪টা 1, 0। 0 ২টা 1, 0। 0 ৪টা 1, 0, 0, 0, 0, 0। 0 তাহলে দেখো লাস্টের কলাম আর লাস্টের রোয়ে আমার সব ভ্যালু কি 0 আসছে না? জি ম্যাম। তাহলে এখানে কোনো এরর নাই। ওকে। ওকে, এতদূর সবাই বুঝছো? জি ম্যাম। এইবার আসো আমি একটা বিট মাঝে ভুল করে দিই। দেখি, আমার তো মূল উদ্দেশ্য কি ইরর ডিটেক্ট করা, দেখি সেই ইরর ডিটেক্ট করতে পারে কিনা। তো ধরো আমি ভুল করব এই জায়গায়, একটু মার্ক করে রাখি। এই জায়গায় 1 কে বানাচ্ছি 0, আর এই জায়গার 1 কে বানাচ্ছি 0। তাহলে এখন যদি আমরা এই বরাবর ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি, ১, ২, ৩, ৩টা 1, তাহলে এই 0 এর বদলে কি হওয়া উচিত ছিল? 1 তাহলে এখানে 0 না, এখানে হচ্ছে 1। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৫টা 1, তাহলে এখানে কি হবে? 1 এখানেও 0 হবে না, এখানেও হবে 1। এবার কলাম বরাবর আবার বসাই, ১, তিনটা ২, আছে ৩, ৩টা 1, 1 তাহলে এখানে কি 1। এখানে ১, ২, ৩, ৩টা 1, তাহলে কি হবে? 1 হবে। 1। তাহলে দেখো আমাদের লাস্টের কলাম আর লাস্টের রোয়ে কি 0 বাদে অন্য কোনো ভ্যালু পাইছে না? জি ম্যাম। তাহলে 0 বাদে অন্য কোনো ভ্যালু পাইছে, তার মানে দেখো এখানে আমার এরর হইছে, এররটা সে ডিটেক্ট করতে পারতেছে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আমরা কি এক্সামে এরকম একটা বক্স করে জাস্ট ইররটা ফাইন্ড করে দিব? জি, এররটা ফাইন্ড করে দেব। কিভাবে অ্যান্সার করবো ওটা আমি দেখাই, বলে দিতেছি একটু পরেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথা যে এররটা ডিটেক্ট করতে পারতেছে। এখন যদি আমাদেরকে একটু বলে যে আমরা যেমন 1D প্যারিটির একটা ড্রব্যাক পাইলাম, যে এমন ভাবে বিট চেঞ্জ হইছে যে ইভেনই আছে, ধরতে পারছিল? না পারে নাই কিন্তু। সেম ভাবে এখন 2D প্যারিটিরও একটু ড্রব্যাক আছে, কিছু ঝামেলা আছে, সেই ড্রব্যাকটা আমরা একটু বের করার চেষ্টা করি। তো প্রথমে চিন্তা করো যে এখানে সে ভুল ধরতে পারে কিনা। দেখো এই জায়গায় কি 1 আসছে না? জি ম্যাম। একটু দাঁড়াও, লাল কলম নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমার এই জায়গায় 1 আসছে, তার মানে এখানে ভুল হয়েছে। তাহলে আমরা কি এই রোটাকে যদি আমরা মার্ক করি যে এই রোয়ে ভুল হয়েছে, সরি এই মার্কারের মধ্যে লাল কলম ভালো মতো বোঝা যাচ্ছে না।
বোঝা যায় না যে এই রোয়ে ভুল হয়েছে, তাহলে আমি রোটাকে মার্ক করলাম। আবার সেম ভাবে এখানে 1, তার মানে কি এই কলামে ভুল হয়েছে না? জি ম্যাম। তাহলে এই কলামটাকে আমি মার্ক করি। সেম ভাবে আমার এখানে একটা 1, তার মানে এখানে 1 মানে কি এই রোতে ভুল হয়েছে, তাহলে এবার আমি এই রোটাকে মার্ক করি। সেম ভাবে এখানে 1, তার মানে এই কলামে ভুল হয়েছে, তাহলে এই কলামটাকেও মার্ক করি। জাস্ট রো কলাম গুলাকে মার্ক করতেছি যে কোথায় কোথায় ভুল হয়েছে। এখন আমরা ছোটবেলায় হচ্ছে অঙ্ক করার সময় যখন সমীকরণের সমাধান সরলরেখা, এই যে ছক কাগজে সমাধান করতে বলতো, এরকম করে সমাধান করতাম না যে এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা, তারা যে বিন্দুতে ছেদ করছে এটাই তো আমার এক্স আর ওয়াই এর মান ছিল। এরকম করে অঙ্ক করতাম না? তো এখানেও সেম, যে আমরা দেখবো যে রো আর কলামের এগুলো হচ্ছে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে। তাহলে এই রো আর এই কলাম ইন্টারসেক্ট করছে কোথায়? এই পজিশনে, তাহলে ভুল হয়েছে এখানে। এই জন্য দেখো এখানে কিন্তু আমি যে ভুল করছিলাম, এই যে ডট দিয়ে কিন্তু একটু ভুল দেখাই দিছিলাম। আবার দেখো এই রো আর এই কলাম ইন্টারসেক্ট করছে এখানে, তাহলে কি এই পজিশনেও ভুল হয়েছে? আবার এই রো এই কলাম এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে ভুল হয়েছে এখানে। এন্ড লাস্টলি এই রো এই কলাম ইন্টারসেক্ট করছে, তাহলে ভুল হয়েছে এখানে। তাহলে দেখো আমার গোল, এই যে বক্স করা গোল গোল আমি পাইছি কয়টা? 4টা। বাট আমি ভুল যে করে রাখছিলাম, আমি কিন্তু ডট দিয়ে দেখিয়েছিলাম যে এই দুটা পজিশনে ভুল করছি। তাহলে দেখো আমাদের ইরর ডিটেকশনের কাজ কিন্তু পজিশন গুলা বের করে দেওয়া না। তাহলে সে কিন্তু আমাকে এক্সাক্ট পজিশন বলতে পারতেছে না, সে জাস্ট বলতেছে ভুল হয় এখানে হয়েছে না হয় এখানে হয়েছে, আবার ভুল হয় এখানে হয়েছে না হয় এখানে হয়েছে, যেখানে হয়েছে তুমি এখন খুঁজে বের করে দাও। তাই একটু ভালো করে দেখো, আমি পজিশন বের করছি কয়টা, কয়টা জায়গায় ভুল দেখাচ্ছি? 4টা। তার মানে আমি মার্ক করছি 4টা পজিশন, বাট ভুল হয়েছে কয়টা? 2টা। 2টা। এই জিনিসটা মনে রাখেন যে যতগুলা মার্ক করব তার অর্ধেকটা থাকবে হলো ভুল। এটা আমাদের পরের পরের কাজে লাগবে। বোঝা গেছে এটা? যে দেখো আসলে কিন্তু আমি ডিটেক্ট করে দিতে পারতেছি যে এই 4টা যে কোনো 2টা পজিশনে হচ্ছে ভুল হয়েছে। ম্যাম এই আমি হচ্ছে চাইলে আসল। আমি চাইলে ম্যাম 1 এর ওই জায়গায় 0 বসিয়েও সমাধান করতে পারতাম, তাই না ম্যাম? কোন ওয়ানের জায়গায়? এই ওয়ান? এই যে, হ্যাঁ। হ্যাঁ, চাইলে এখানে ওয়ানের জায়গায় 0 বসায়ও করতে পারতা। তোমার ইচ্ছা, তুমি যা যে কোনো 2টা 3টা পজিশন ভুল দেখাবা, ভুল দেখায় দেখবা যে লাস্টের রো আর লাস্টের কলামে কি 0 বাদে অন্য কিছু আসে। যদি আসে তার মানে এই যে দেখো 0 ছাড়া অন্য কিছু আসছে, এই যে ভুল হয়েছে আমি দেখাই দিচ্ছি। ওকে। ওকে, এইবার আসো আসল খেল। আসল খেলে হচ্ছে মনে করো এইখানেই এই ছবিটা যেমন আছে এটার মধ্যে আঁকলে অনেক হিজিবিজি হবে, আমি আরেকটা ভাবো, আরেকটা আঁকি। কয়টা আছে? 6টা। তো 1 0 1 1 0 1। সেকেন্ড রোয়ে আমি আগের বার ভুল করছিলাম একটা জায়গায়, এই পয়েন্টে ভুল করছিলাম 0 1, আরেকটা পয়েন্টে ভুল করি। ধরো এই পয়েন্টে কি ছিল? 1 ছিল না, 1 এর বদলে আমি নিলাম 0, আর বাকিগুলো যেমন আছে তেমন। জিরো হবে ম্যাম এখন। ওকে, ভুল করছিলাম, এখানে একটা মার্ক করে রাখি। ম্যাম উপরেরটা 0 হবে। 7টা দিছি এখানে, না ওটা আমি এর চেঞ্জ উপরে। করছি, চেঞ্জ ও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা নেই, আমি মাল্টিপল জায়গায় ভুল করি, চাপ নেই। ধরো এখানেও ভুল করি।
ওকে, একটু কি তাহলে এতদূর পর্যন্ত হচ্ছে আমার ধরো ভ্যালুগুলা ভুল টুল করে রিসিভ হয়েছে। এখন আমরা এখানে যদি রো কলাম প্যারিটি যদি চেঞ্জ রো প্যারিটি যদি আমরা বসাই, তাহলে 1 2 3 4 চারটা 1, ঠিক আছে 0 1 2, তাহলে হিসাব মতো এখানে কত বসতেছে? দেখো 1 2 দুইটা 1, তাহলে কত বসবে? সাজ্জাদ 0 ম্যাম। 0 বসলো। ওকে, তারপর 1 2 3 4 চারটা 1, তাহলে 0 1 2 3 4 5 পাঁচটা 1, তাহলে এখানে 1 1 1, ঠিক আছে। এবার কলাম বরাবর বসে 1 2 দুইটা 1 0 1 2 দুইটা 1 0 1 2 দুইটা 1 0 তিনটা 1 1 একটা 1 1 চারটা 1 0 দুইটা 1 0 দুইটা 1 0, ঠিক আছে না এতদূর? এইবার দেখেন আমি এখানে ডট দিয়ে কিন্তু আমি ভুলগুলা করছি। যেমন দেখো এই জায়গায় ডট দিছিলাম, তাহলে আমি যদি অরিজিনাল সেন্টারেরটা বের করি, সেন্টারেরটা রিসিভারটা পাশাপাশি রাখি, আমি সেকেন্ড রোর সেকেন্ড কলামে ডট দিছি, তাহলে সেকেন্ড রোর সেকেন্ড কলামে কি ছিল? 1 1 এর বদলে কি রিসিভ হয়েছে? 0 0। আবার সেকেন্ড রোর 1 2 3 4 5 নাম্বার কলাম, সেকেন্ড রোর 1 2 3 4 5 5 নাম্বার কলামে কি ছিল? 1 1 এর বদলে কি রিসিভ হয়েছে? 0 0 রিসিভ হয়েছে না? তাহলে দেখো আমার একই রোয়ে আমি কি দুইটা জায়গায় ভুল করছি, তাহলে হিসাব মতো কি এখানে 1 আসার কথা ছিল না? জি বাট এখানে কত আসছে? 0 0। তাহলে 0 মানে কি আমার তো ভুল নাই, বাট আমার তো ভুল আছে, তাহলে সে কি এই ভুলটা ধরতে পারলো? তাহলে হিসাব না মতো ম্যাম। এই জায়গায় তার একটা এরো দেওয়ার কথা ছিল, বাট এই জায়গায় কিন্তু সে দিতেই পারতেছে না। তাহলে আমার 2D প্যারিটিও সবসময় ভুল ধরতে পারে না। কখন ভুল ধরতে পারবে না? যখন দেখো আমার একই রোয়ে এমন ভাবে চেঞ্জ হয়েছে যেন ইভেন্টটা ইভেনই আছে, ধরতে পারে নাই কিন্তু। আবার ধরো কলামের যদি একটু হিসাব মিলাই, ধরো সেকেন্ড সেকেন্ড রোর সেকেন্ড কলাম, এই 1 এর বদলে আসছে 0। আবার কত নাম্বার? এটা হচ্ছে 5 নাম্বার রোর 2 নাম্বার কলামে কত ছিল? 1। 5 নাম্বার রো 2 নাম্বার কলামে কত হয়েছে? 0 হয়েছে না? তাহলে আলটিমেটলি এখানে কি ভুল করে কি 1 হওয়ার কথা ছিল, বাট কত হয়েছে? 0 0। তাহলে এই ভুলটাও কি শুদ্ধ ধরতে পারলো? না ম্যাম, তাহলে তো সেই ম্যাম অনডির মতোই তো হয়ে গেছে। 1 ডে এর মতোই হয়েছে। তাহলে দেখো কিন্তু মাঝে মধ্যে যেমন এখানে কিন্তু বাস এরর হয়েছে, দুইটা ভুল হয়েছে, এই বাস এরর কিন্তু সে ধরতে পারলো। 1 ডে কিন্তু বাস এরর ধরতে পারতেছিল না। বাট এখানে আবার বাস এররেরও আবার টাইপ আছে। যদি একই রোয়ে চেঞ্জ হয় অথবা একই কলামে চেঞ্জ হয় এমন ভাবে যে ইভেন আছে, তাহলে সে কিন্তু আবার ধরতে পারে না। বুঝছো? জি তাহলে ম্যাম। 2D প্যারিটির ড্রব্যাক হচ্ছে সেম রো অথবা সেম কলামে এমন ভাবে চেঞ্জ হয়েছে যে ইভেন প্যারিটি আছে। তাহলে ভুল ধরতে পারবে না, তাহলে ডিটেক্ট করতে পারবে না। বোঝা গেছে কি 2D প্যারিটি জি ম্যাম। এবং এর ড্রব্যাক? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে ইনাফ ফর টুডে। অনেক আজকের দিনে একদিনের জন্য অনেক পড়াশোনা হয়েছে। তাহলে আজকে জাস্ট যদি আমি একটু ছোট্ট একটু সামারি করি, আমরা বেশি কিছু আজকে পড়ি নাই, কিন্তু অনেক কিছুই পড়ছি, ছোট ছোট অনেক কিছুই ছিল। সবার প্রথমে আমরা পড়ছি একটা লেয়ার টাস্ক। আমার বন্ধুর কাছে যদি আমি একটা চিঠি লিখতে চাই, চিঠিটা কিভাবে যাবে, এর উপর বেস করে আমরা ওএসআই মডেলটা পড়ছি। ওএসআই মডেলে লেয়ার থাকে কয়টা? 7টা। 7টা লেয়ার থাকে এবং আমরা 7টা লেয়ারের কাজ করছি। এরপর আমরা দেখছি ফ্রেম কাকে বলে। ফ্রেমে পেলোড থাকে, সামনে থাকে একটা হেডার, আর পিছনে থাকে
ট্রেলার। তাহলে এই ৩ টা মিলে আমার হয় একটা ফ্রেম। ফ্রেমে যদি এমন হয় যে আমার হেডার আর ট্রেলারের মতোই একটা পেলোড আছে, তাহলে আমি একটা বিট স্টাফ করছিলাম। বিট স্টাফিং এর রুলসটা কি ছিল? 5টা 1 এর পর 0 একটা পর 0। 5টা 0 হ্যাঁ, 0 5টা 1 এর পর একটা 0। ভেরি গুড, শাবাশ। এরপর আমরা পড়ছি ইরর। ইরর হচ্ছে ২ টাইপের, সিঙ্গেল বিট আর ফার্স্ট এরর। বাস ইরর। গুড। এরপর আমরা ইরর ডিটেক্ট করা দেখছি। ডিটেক্ট করার টেকনিক ছিল ৩টা। প্যারিটি, যেটা আমরা মাত্রই পড়লাম। প্যারিটির মধ্যে 1D পড়ছি। 1D প্যারিটি কেমন ছিল? ইভেন হইলে নাম্বার অফ 1 কেমন হবে? 0 নাম্বার অফ ইভেনে 1 নাম্বার ইভেন হবে ম্যাম। ইভেন হবে। আর অডে নাম্বার অফ অড। এই হলো 1D প্যারিটি। আর 2D প্যারিটিতে আমাদের ভ্যালু গুলাকে রো কলামে বসাইতে হবে। তারপর ওই সেম, ইভেন করতে চাইলে জোড়া 1, অড করতে চাইলে বেজোড়া 1। এই গেল প্যারিটি। তারপর আমরা পড়ছি ইরর ডিটেকশন তো হইলো, ইরর কারেকশন। কারেকশনের টেকনিক দেখছি 2টা, ফরওয়ার্ড ইরর কারেকশন আর রিট্রান্সমিশন। ফরওয়ার্ড ইরর কারেকশন কি ছিল? গেস করা, গেস করা। ভেরি গুড। আর রিট্রান্সমিশনে আবার পাঠানো। আবার পাঠানো। এই তো, আজকে একটু জিনিসই আমরা পড়ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। আমরা নির্বাচনের আগে আর কোনো ক্লাস পাবো না। ভোট শেষ হোক, এরপর আপনাদের অফলাইন ক্লাসের আগে হয়তো আমাকে 1টা বা 2টা অনলাইন ক্লাস নিয়ে একটু পড়া আগায় রাখতে হবে। আর অফলাইন ক্লাসের শুরুর দিনই আমাদের কুইজটা হবে, যেদিন খুলবে ওই দিনই। আপনাদের সাথে খুব সম্ভবত আমার সোম আর মঙ্গলবার নাকি মঙ্গল বুধ ক্লাস। ম্যাম তাহলে সোম আর মঙ্গল ম্যাম। ম্যাম তাহলে সিলেবাস কি সেম থাকবে? হ্যাঁ, সিলেবাস সেম থাকবে, সিলেবাস বাড়াবো না। ঠিক আছে, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো মতো ম্যাম থাকবেন। অ্যাটেন্ডেন্স কি শুরুতে ও, নিয়ে হয়েছিল? না, অ্যাটেন্ডেন্স নেইনি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব সবাইকে। ওকে ম্যাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেন। যেখানে কম ক্ষতি হয় ওই জায়গায় ভোট দেন। বুঝে শুনে ভোট জি দেন। ম্যাম, সকাল সকাল যাই ভোটটা দিয়ে আসবো। ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। সাবজেক্ট সোহান, হ্যাঁ ভোট দিও, হ্যাঁ ভোট।